ব্যালকনিতে দাঁড়িয়ে আছে হৈমন্তী। মনটা বিশেষ ভালো নেই। হঠাৎ করে চিৎকার করে কাঁদতে মন চাইছে। অরিনের জন্য খারাপ লাগছে। মেয়েটা কত খুশি ছিল, ওর খুশিটা এভাবে নষ্ট হলো, মানতে কষ্ট হচ্ছে। রবিন ছেলেটার উপরে বেজায় রাগ হচ্ছে। হৈমন্তীর মনে হলো মৃত্যুর পরে তো আর কিছু নেই, এত ভয় নিয়ে সত্যিই বাঁচা যায় না। ছেলেটার সামনে একবার দাঁড়াতে হবে। বাড়ির সামনে লোকজন কাজকর্ম করছে, গায়ে হলুদের জন্য স্টেজ সাজানো হচ্ছে। আজ সন্ধ্যায় গায়ে হলুদ হবে। রবিনের পরিবার এখন ঢাকায় থাকে, গ্রাম থেকে চলে এসেছে। অরিন চোখ ফুলিয়ে ফেলেছে কান্নাকাটি করে, রুম থেকে বের হচ্ছে না। হৈমন্তী ওর আশেপাশে থাকার চেষ্টা করছে, তবে আবির বলেছে অরিন কখনো কোনো ভুল সিদ্ধান্ত নিবে না। হৈমন্তীর বিশ্বাস হয়নি। মেয়েদের ইমোশন সম্পর্কেও জানা আছে। ভালোবাসার মানুষের এত বড় বিশ্বাসঘাতকতা কেউ সহজে মানতে পারবে না, পারেও না। হৈমন্তী কথাগুলো ভেবে আরাফাতকে ফোন দিল। দুবারের পর তিনবারের মাথায় ফোন রিসিভ হলো। আরাফাত ঘুম ঘুম কণ্ঠে বলল, সারা রাত কাজ করেছি, শেষ রাতে ঘুমিয়েছি। ভাইয়া সুযোগ পেয়ে আমাকে দিয়ে খাটিয়ে নিচ্ছে, সরি বোন। হৈমন্তীর রাগ হলো, আসছি বলে আসলো না। ও ঝাড়ি দিয়ে বলল, তোমার কাজকর্ম রাখো, আমি আগে না তোমার কাজ আগে? ভাইয়া জানতো না তুমি আমার সঙ্গে থাকবে, তবুও কেন তোমাকে দিয়ে কাজ করাচ্ছে? শোনো ভাইয়া, কোনো বাহানা দিবা না। তুমি জানো এখানে কি হয়েছে? কথাগুলো তোমাকে না বলতে পেরে আমার পেট ফুলছে। আরাফাত নড়ে চড়ে উঠে বসতে বসতে বলল, বিয়ে বাড়িতে আনন্দ কর, ওখানে আবার কি হচ্ছে? তুমি তো পালিয়ে গেলে। যাই হোক শোনো, তুমি ডালিয়াকে চিনতে না? কোন ডালিয়া? আমাদের ডলির কথা বলছি। তুমি দেশ থেকে যাবার পরে খুন হয়েছিল সেই ডলি। তো কি হয়েছে? অরিনের বিয়ে রবিনের সঙ্গে ঠিক হয়েছে। ওই খারাপ ছেলেটা অরিনকে ফাঁসিয়েছে। ভাইয়া, বিয়েটা হবে না হয়তো। মেয়েটা কান্নাকাটি করছে। তুই আগে জানতি না? আর রবিনের সাহস হয় কিভাবে? বউ বাচ্চা রেখে আরেকটা মেয়ের সঙ্গে এসব করছে। ওর বাবা মা কিভাবে পারছে ছেলেকে সাপোর্ট করতে? অবশ্য কাশেম মণ্ডল সব পারে। যেই দেখেছে বড় লোকের সুন্দরী মেয়ে, অমনি গলে গেছে। ভাইয়া, তুমি কিছু করো প্লিজ। আমি আবিরকে বলেছি সব কিছু, কিন্তু ওর তো কোনো হেলদোল নেই, আমাকে কিছু বলছে না। হিটলার টাইপ, ওকে দিয়ে কাজ হবে না। ভাইয়া, ডলির কেসটা আবার রিওপেন করা যায় না? যায়, কিন্তু প্রমাণ নেই তো। তুমি ভেবো না, আমি ব্যবস্থা করব। তুমি শুধু থানায় কথা বলো। তবে কেসটা যে রিওপেন হয়েছে কথাটা যেন মণ্ডল বাড়ির কেউ না জানে, গোপন থাকে, সেদিকে একটু খেয়াল রাখবে। আচ্ছা দেখছি। মেজ ভাইয়াকে বললেই সব হয়ে যাবে, তুই চিন্তা করিস না। আমি কিছুক্ষণ পরে যাচ্ছি। তুই অরিনকে কান্নাকাটি করতে মানা কর। এভাবে মরা কান্নার কি আছে বুঝলাম না। বিয়ে হয়ে গেছে নাকি? 6 মাসের প্রেম, এমন ভাব করছে যেন 6 বছরের সংসার। আরাফাত তাচ্ছিল্যের সুরে কথাগুলো বলল। হৈমন্তী রেগে গিয়ে বলল, তুমি নিজে কি করেছ? 1 বছরের প্রেম, তারপর সারা জীবনের বনবাস, সন্ন্যাসীর মতো আছো। অথচ তোমার প্রাক্তনের ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে। রাখছি। হৈমন্তী ঝাড়ি দিয়ে ফোন কেটে দিল। বিড় করে ভাইকে আচ্ছা করে বকা দিল। কতবার বলেছে একটা বিয়ে করো, কিছুতেই মানতে চাইছে না। হৈমন্তী ফোন হাতে নিয়ে রুমের ভেতরে গিয়ে দেখল অরিন ঘুমিয়ে আছে। হৈমন্তী ওকে আর ডাকলো না, নিচে নেমে আসলো। ফারজানা হক সোফায় বসে আছে, হয়তো ফেসিয়াল করবে। পাশে পার্লারের একটা মেয়ে বসে আছে। হৈমন্তীকে দেখে উনি ডাকলেন। হৈমন্তী ফারজানা হকের পাশে বসতে বসতে বলল, আন্টি, তোমাকে ভীষণ কিউট লাগছে। ফারজানা হক হৈমন্তীর কথা শুনে শব্দ করে হেসে বলল, এখনো ফেসিয়াল হয়নি, আর তোমার কিউট মনে হচ্ছে? শোনো, এই মেয়েগুলোকে আমার জন্য না, তোমাদের জন্য এনেছি। বাড়ির সবগুলো ছেলে মেয়েদের ফেসিয়াল হবে। আবিরটা তো এসব পছন্দ করে না। ভাবছি ওকে ঘুমের ওষুধ দিয়ে কাজটা হাসিল করে ফেলব। হৈমন্তীর হাসি পাচ্ছে। ফারজানা হক যে এই কাজটা করতে পারে এটার অবিশ্বাস হচ্ছে না। হৈমন্তী হাসি আটকে বলল,
আন্টি, এসব দরকার নেই। বাড়িতে অনেক কাজ, সেগুলো কে করবে? দেখছেন না বাইরের লোকজন নিয়ে কাজ করছে। কমিউনিটি সেন্টারে গেলে কিন্তু এই ঝামেলা হতো না। আবিরের বুদ্ধি, ও এখানেই সব করবে। শোনো, তুমি সবার আগে ফেসিয়ালটা করে ফেলো। তোমাকে কিন্তু দারুণ লাগতে হবে। তোমার জন্য আমি সুন্দর একটা শাড়ি রেখেছি, তুমি আজ সন্ধ্যায় সেগুলোই পরবা। ফারজানা হক ওকে কথা বলার সুযোগ না দিয়ে উঠে গেল। হৈমন্তী নড়াচড়া করে বসল। ও শাড়ি পরে না, সব সময় সাদা নয়তো হালকা রঙের গাউন নয়তো 3 পিস পরে। রঙিন পোশাক পছন্দ না। হৈমন্তী গম্ভীর হয়ে বসে আছে। ফেসিয়াল করতে হয় না ওর, কখনো পার্লারের আশেপাশেও যাওয়া হয়নি। নিজের যত নিজেই নিতে পারো। হৈমন্তী কথাটা ভেবে পাশের মেয়েটাকে বলল, আমি এসব করব না। আশেপাশে অনেকেই আছে, আপনি তাদেরকে দেখুন। হৈমন্তী আর অপেক্ষা করল না, বাইরে বেরিয়ে আসলো। আবির লোকজনকে দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে। হৈমন্তী বাগানের পাশে গিয়ে দাঁড়ালো। আবির কাজের ফাঁকে ওর দিকে আর চোখে তাকিয়ে ভাবল, এই মেয়েটার মাথায় কি চলছে কে জানে। সারাক্ষণ তো ঘরে বসে থাকে, বাইরে লোকজন আছে, এখানে কি করছে? আবির ওদেরকে কাজ বুঝিয়ে দিয়ে দ্রুত গতিতে হৈমন্তীর পাশে এসে দাঁড়িয়ে বলল, এখানে কি তোমার? আপনি কি করতে চাইছেন বলবেন? রবিনের সঙ্গে বিয়েটা দিবেন ভাবছেন? তোমার কি? ভেতরে যাও আর আম্মুকে বুঝিয়ে বলো। আমার খাবারে ঘুমের ওষুধ দেওয়ার পরিকল্পনাটা ভীষণ জঘন্য হয়েছে। হৈমন্তীর চোখ বড় বড় করে বলল, আপনি শুনেছেন? না শোনার কি আছে, ভেতরে যাও, এখানে লোকজন আছে। হৈমন্তী চুপচাপ চলে আসতে গিয়ে পেছনে ফিরে বলল, আপনাকে একটা প্রস্তাব দেওয়ার ছিল, যদি অনুমতি দিতেন উপস্থাপন করতে পারি। আবির ব্রুকুসকে বলল, প্রস্তাবটা আমি তোমাকে দিতে চাই, আমার আগেই তুমি দিচ্ছ? সুখের দিন বুঝি হঠাৎ করে আসে? বলে ফেলো, মনে যা আছে। হৈমন্তী মাথা নিচু করে বলল, আরাফাত ভাইয়ার সঙ্গে অরিনের বিয়েটা দিলে কেমন হয়? আমার ভাইয়া কিন্তু খুব ভালো, ওকে ভালো রাখবে। হৈমন্তীর কথা শুনে আবির হতাশ হলো। কি শুনতে চেয়েছিল আর কি শুনল। ও রাগ করে দাঁতে দাঁত চেপে বলল, অরিনের জন্য ছেলের অভাব পড়বে না। আবিরের বোন সস্তা না, ওর চিন্তা না করে নিজে চিন্তা করো, যাও। আবির গটগট করে চলে গেল। হৈমন্তীর মনে হলো আবির ওকে অপমান করলো। ওর ভাইও কি সস্তা নাকি? নেহাত অরিনের পাশে একজন মানুষকে এই মুহূর্তে দরকার, তাই প্রস্তাবটা দিয়েছে, নয়তো কখনো দিত না। হৈমন্তীর রাগে ফুলতে ফুলতে রুমে গিয়ে দরজা ধপাস করে বন্ধ করে দিল। ফাজিল ছেলে একটা। হৈমন্তী ওর কোনো কথা আর শুনবে না। যতক্ষণ না ক্ষমা চাইবে হৈমন্তী ওকে ক্ষমা করবে না। অরিন মন খারাপ করে বসেছিল। হৈমন্তীকে এমন ফুলতে দেখে ও ব্রুকুসকে বলল, তুমি কি রাগ করেছ? কেউ কিছু বলেছে? তোমার ভাইয়া আমাকে অপমান করেছে অরু, ওকে আমি কখনো ক্ষমা করব না। তুমি জানো আমার ছোট ভাইয়াকে ছোট করে কথা বলেছে। অরিন অবাক হলো। আবির এরকম কিভাবে করতে পারে বুঝতে পারল না। ও মন খারাপ করে বলল, হয়তো ভাইয়ার মাথা ঠিক নেই। তুমি কিছু মনে করো না, ভাইয়াকে বলবো তোমার কাছে ক্ষমা চাইতে। তুমি ওকে কিছু বলবে না, ও নিজ থেকে ক্ষমা চাইবে। তোমার ভাইয়া ভীষণ খারাপ মানুষ, তুমি জানো? অরিন মাথা নাড়িয়ে বলল, জানে না। হৈমন্তী একসঙ্গে এতগুলো কথা বলে না, আজ হয়তো একটু বেশি রাগ করেছে। অরিন ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, আচ্ছা তুমি কি বলেছিলে ভাইয়াকে? হৈমন্তী এবার দমে গেল। অরিনের সঙ্গে বিষয়টা শেয়ার করলে ও কথাটা কিভাবে নেবে বুঝতে পারছে না। তবুও মিনমিনে কণ্ঠে বলল, আমার ছোট ভাইয়াকে তোমার কেমন লাগে? উনি ভদ্রলোক, সদালাপি, তবে একটু বেশি উগ্র টাইপ। ভাইয়া স্পষ্ট কথা বলতে পছন্দ করে। তুমি দেখেছ আমাকে কতটা খেয়াল রাখে। আমি চেয়েছিলাম তোমার সঙ্গে যদি ওর। হৈমন্তী বাকিটা বলতে পারল না। অরিন ওকে থামিয়ে দিয়ে বলল, আমি বুঝেছি তুমি কি বলতে চেয়েছ। তোমার কথা আমি রাখতে পারি যদি তুমি আমার শর্তে রাজি হও।
এতে অনেকের ভালো হবে। হৈমন্তী খুশিতে লাফিয়ে উঠল। অরিনের মতো মিষ্টি একটা মেয়ে যদি ভাইয়ার বউ হয়ে যায়, তাহলে আরাফাত আর উদাসীনভাবে চলাফেরা করবে না, জীবন নিয়ে সিরিয়াস হবে। অবশেষে ভাইয়ার জন্য পাত্রী পাওয়া গেল। তাছাড়া অরিন ভালো থাকবে, কথাটা ভেবে বলল, তোমার যে কোনো শর্তে রাজি আমি। তুমি শুধু কষ্ট পেও না, ভাইয়া তোমাকে ভালো রাখবে। তুমি এত সহজে রাজি হবে সত্যিই ভাবিনি। ভীষণ খুশি আমি। আমার শর্তটা শুনে তারপর খুশি হও। তুমি যেমন তোমার ভাইয়াকে ভালোবাসো, আমি আমার ভাইয়াকে ভীষণ ভালোবাসি। ভাইয়া তোমাকে পছন্দ করে, শুধু পছন্দ না, ভালোবাসে। তুমি যদি ভাইয়াকে বিয়ে করতে রাজি হয়ে যাও, আমিও তোমার ভাইয়াকে বিয়ে করব। তুমি হয়তো আমাকে স্বার্থপর ভাবছ, কিন্তু এটা ছাড়া আমার উপায় নেই। ভাইয়া খুব ইমোশনাল। অরিন আরও কিছু বলতে চাইল, কিন্তু হৈমন্তী সুযোগ দিল না, উঠে পড়ল। ওর মুখটা থমথমে হয়ে আছে। কিছুক্ষণ আগে যে খুশির ঝিলিক ছিল সেটা মিলিয়ে গেছে। চোখ মুখ কঠিন করে ভ্রু কুঁচকে বলল, তোমার ভাই আর আমার মধ্যে ব্যবধান আকাশ পাতালের। আমার পূর্বে 2 বার বিয়ে হয়েছে, আমি ওনার যোগ্য না। আমি পারবো না, ক্ষমা করো। ভাইয়া আম্মু সবাই রাজি, তাহলে তুমি অমত করছো কেন? প্লিজ রাজি হয়ে যাও। আচ্ছা তুমি চাও না আমি তোমার ভাইয়ের জীবনে আসি? যদি না চাও, তবে আর দ্বিতীয়বার এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে না। অরিন বাইরে চলে গেল। ভেবেছিল নিজের যতই কষ্ট হোক, ভাইয়ের সুখের টনিক খুঁজে দিবে। চুপচাপ বসে আছে হৈমন্তী। অরিন চলে যাওয়ার পরে আর ফিরে আসেনি। হাজারো চিন্তা মাথার মধ্যে ঘুরছে। স্মৃতির পাতায় পুরাতন স্মৃতিরা আশ্রে পড়ছে, যেগুলো কাউকে শেয়ার করা হয়নি। ভেবেছিল নিজের কষ্টগুলোকে আর কারো সামনে আনবে না। নিজেকে নিজে ছোট মনে হচ্ছে। বাঙালি মেয়েদের একবারই বিয়ে হয়, অথচ নিজে 2-2বার বিয়ের পিঁড়িতে বসে পড়েছে। নতুন করে শুরু করবে নাকি শেষ হওয়া জীবনের স্মৃতিচারণ করে বেঁচে থাকবে? কথাগুলো ভাবতে ভাবতে চোখের পাতা ঝাপসা হয়ে আসলো। ধরাধামে সন্ধ্যা নেমেছে। সন্ধ্যা প্রায় শেষ ভাগ, রাতের সূচনা লগ্ন বলা যায়। হৈমন্তী বাসন্তী রঙের লাল পেরে শাড়িতে নিজেকে সাজিয়ে নিয়েছে। ফরহাদের বাসা থেকে ফেরার পরে আর কখনো রঙিন পোশাক পরা হয়নি। আজকে ফারজানা হকের জিদের জন্য ওকে পরতে হলো। আঁচল ছেড়ে দিয়ে হিজাব পরে নিয়েছে। যদিও হৈমন্তীর কাছে জঘন্য লাগছে, তবুও কয়েকজন বেশ পছন্দ করলো। হৈমন্তীর একটা আলাদা উদ্দেশ্য আছে, যার জন্য এই শাড়িটা গায়ে জড়াতে বেশি ঝামেলা করেনি। ছেলেদের বাসা থেকে গায়ে হলুদের জন্য আসছে। এখান থেকে অনেকেই ছেলেকে হলুদ ছোঁয়াতে যাবে। হৈমন্তী ওদের সঙ্গে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছে। মুখটা বেঁধে ফেলবে গাড়িতে উঠে। এখানে কাউকে বুঝতে দিলে চলবে না। আবিরের যাওয়ার কথা ছিল, কিন্তু রবিনকে দেখলে রেগে যাবে, তাই কাজের বাহানা দিয়ে বাইরে চলে গেছে। আরাফাত সকালবেলায় হৈমন্তীর ফোন পেয়ে গ্রামের বাড়িতে ছুটেছে। হয়তো সকালবেলা হাজির হবে। বিয়ের মাঝে একদিন বাকি আছে। হৈমন্তী কথাগুলো ভেবে হালকা লিপস্টিক দিয়ে ঠোঁট দুখানা রাঙিয়ে নিল। অরিন ওর পাশে দাঁড়িয়ে আছে। ওর চোখে মুখে কৌতূহল খেলা করছে। এত বছরে হৈমিকে কখনো এভাবে সাজতে দেখেনি। হঠাৎ কি এমন হলো যে এত কিছু জানার পরেও এমন সাজুগুজু করছে? ও কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বলল, হৈমি তুমি ঠিক আছো? তুমি জানো বিয়েটা হবে না, তবুও এসবের মানে কি? বিয়ে হবে অরু, তুমি চিন্তা করো না। বিয়ে হবে, আর অপরাধীও শাস্তি পাবে। আসছি আমি। হৈমন্তী দ্রুত গতিতে বেরিয়ে গেল। অরিন আবিরকে ফোন করলো, কিন্তু ছেলেটার ফোন বন্ধ। হৈমিকে নিয়েও চিন্তা হচ্ছে, মেয়েটা কোনো বিপদে না পড়ে যায়। তাছাড়া ও কি করতে চাইছে কিছুই তো বলল না। শেষমেশ আরাফাতকে ফোন করলো। গ্রামের নেটওয়ার্ক সিস্টেম এমনিতেই খারাপ, তারপর আবার ঝড় হয়েছে গতকাল রাতে। খুব কষ্টে লাইন লাগলো, কিন্তু কথা হলো না। গড়গড় শব্দ হচ্ছে। অরিন ফোন কেটে টেক্সট পাঠিয়ে দিল, দ্রুত ওদের বাড়িতে আসতে।
রবিনদের বাসার সামনে দাঁড়িয়ে আছে হৈমন্তী। চারদিকে অসংখ্য লোকজন হইচই করছে। স্টেজের কিছু ছেলে সাউন্ড বক্সে মৃদু ছন্দে গান বাজাচ্ছে। হৈমন্তী সকলের সঙ্গে ভেতরে ঢুকলো। বেশ আগ্রহ নিয়ে অতিথিদের স্বাগত জানানো হচ্ছে। হৈমন্তী আশেপাশে চোখ বুলিয়ে নিল। বহুকাল আগে রবিনের বাবাকে দেখেছিল, এখন তার চেহারা ঠিক মনে নেই। চেনার মধ্যে শুধু রবিনকে চিনে। ওর সঙ্গে কিছু বখাটে বেড়াতো, ওদেরকে মোটামুটি চিনত। হৈমন্তী বিড়বিড় করতে করতে অপরিচিত একটা মেয়েকে বলল, আপু, আমি মেয়ে বাড়ির বিশেষ আত্মীয়। রবিন ভাই আমাকে চিনে, আমি ওনার সঙ্গে একটু দেখা করব। ওনাকে কোথায় পাওয়া যাবে বলতে পারেন? মেয়েটা কয়েক সেকেন্ড ভেবে ওকে দেখিয়ে দিল রুমটা। হৈমন্তী অপেক্ষা করল না, একবার মুখে হাত রেখে দেখে নিল কিছু দেখা যাচ্ছে কিনা। তারপর শিওর হয়ে মেয়েটার দেখানো রুমটাতে চলে গেল। রবিন রুমে একা থাকতে পছন্দ করে। কিছুক্ষণ পরে বাইরে যেতে হবে, কিন্তু আমেরিকার এক গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে গিয়ে বাইরে যাওয়া হয়নি। দুজন ভিডিও কলে বাক্য আদান প্রদানে ব্যস্ত। সেই সময় হৈমন্তী ভেতরে প্রবেশ করলো। ও খুব সাবধানে দরজা লাগিয়ে দিয়ে রবিনের পেছনে গিয়ে দাঁড়ালো। ভিডিও কল চলছে। মেয়েটা রবিনকে কিছু বলার আগে রবিন পেছনে তাকিয়ে কিছুটা অবাক হয়ে বলল, কি চাই এখানে? হৈমন্তী চোখের পাতা নাড়িয়ে বলল, আপনাকে চাই। দিবেন আপনাকে? রবিন ভ্রু কুঁচকে ফেলল। মেয়েটাকেও চেনা লাগছে না, ভাবলো ফাজলামি করছে, তাই কিছুটা রেগে বলল, আসতে পারেন, আমি বিজি আছি। হৈমন্তী মুখের নেকআপটা আস্তে করে খুলে ফেলল। রবিন ওর মুখের দিকে বিস্মিত হয়ে তাকিয়ে আছে। হৈমন্তীকে এত বছর পরে দেখবে আশা করেনি। ও কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি? আশা করেননি তাই না? বাড়িতে বউ বাচ্চা রেখে আবারও বিয়ে করছেন, মেয়ে বাড়ির লোকজন জানে? রবিন ঢোক গিলে বলল, ওকে আমি ডিভোর্স দিয়েছি। আমার কোনো বউ নেই, বাচ্চা ছিল, চাচাতো ভাইকে দিয়ে দিয়েছি। আর আমি তোমাকে এত কিছু বলছি কেন? কে তুমি? এখনই আমার বাড়ি থেকে বের হও। হৈমন্তী ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, রাগ করছেন কেন? আমি কাউকে বলছি না তো, শুধু জিজ্ঞাসা করছি। প্রথমে আমি, তারপর ডলি, এখন অরিন, মাঝখানে কতগুলো মেয়েকে যে আপনার চোখে ধরেছে তার হিসাব নেই। কেন এমন করেন? আমার ব্যক্তিগত ব্যাপার, তোমাকে কি জন্য বলবো আমি? বের হতে বলেছি, নয়তো কিন্তু খুব খারাপ হবে। হৈমন্তী ওকে রাগিয়ে দেবার জন্য বলল, অরিনকে আমি সব বলে দিব। আপনি ডলিকে খুন করেছিলেন, আপনি খুনি, ঠক আর লম্পট। রবিনের মাথা আকাশ ভেঙে পড়ল। অরিনকে ওর বেশ পছন্দ, ওকে কিছুতে হাতছাড়া করা চলবে না। কি করবে ভেবে না পেয়ে হুমকি দিয়ে বসলো। ডলির চেহারা মনে আছে? লাশের যে অবস্থা করেছিলাম না, তোকেও তাই করব। তুই কি ভেবেছিস তোকে ছেড়ে দিব? চুপচাপ চলে যাবি, কিছু করার চেষ্টা করলে খুন করে গুম করে দিব। হৈমন্তীর ভয়ে বুক দুকপুক করছে, তবুও দমে না গিয়ে বলল, আমার ধারণা ঠিক ছিল। ওকে তুই মেরেছিস। কেন এমন করলি ওর সঙ্গে? গরিব মেয়েটাকে এভাবে মারতে তোর হাত কাঁপেনি? ওর বাবা এখনও কেঁদে বেড়ায়, তুই কি মানুষ? রবিন তার ছেলের হাসি দিয়ে বলল, রবিনকে থাপ্পড় দিয়েছিল না, প্রতিশোধ নিয়েছি। ওর কলিজা খুব বড় ছিল, ওর সঙ্গে কি কি করেছি তুই ভাবতেও পারবি না। যখন বারবার ক্ষমা চাইছিল আমার কি যে মজা লেগেছিল, এখন হলে ভিডিও করে রাখতাম। হৈমন্তী রাগে ঘৃণায় ফেটে যাচ্ছে। এই ভদ্রবেশী শয়তানের জন্য ডলিয়াস পৃথিবীতে নেই। হৈমন্তী চোখের পানি মুছে নিয়ে বেরিয়ে আসতে চাইল, কিন্তু পারল না। রবিন ওর হাত ধরে ফেলল, তারপর মুখটা কঠিন করে বলল, তোর ফোনটা বের কর। আমাকে পাগল পেয়েছিস? রেকর্ড করে পুলিশে দিবি, আমি বুঝতে পারবো না? বের কর। হৈমন্তী ফোন বের করবে না বলে ব্যাগ ধরে দাঁড়িয়ে থাকলো। রবিন হাতের মুঠো শক্ত করে জোরে হৈমন্তীর মুখে থাপ্পড় বসিয়ে দিয়ে এক ঝটকায় ব্যাগ নিয়ে ফোনটা বের করলো। কোনো রেকর্ড চলছে না দেখে ওকে ফিরিয়ে দিয়ে বলল, তুই কিছুই করতে পারবি না, কে বিশ্বাস করবে তোকে? যা পারিস করে নিস। কথাটা বলে ওকে ধাক্কা দিয়ে দরজার দিকে ফেলে দিল। ঠিক তখনই আবির ভেতরে প্রবেশ করলো।
হৈমন্তী ওর গায়ের উপরে পড়তে পড়তে নিজেকে সামলে নিল, কিন্তু শেষ রক্ষা হলো না। আবিরের পায়ের কাছে পড়ে গেল। পা কাটা ছিল, সেখানে আঘাত লেগে রক্ত বেরিয়ে গেল। তাছাড়া 2 দিন আগে পানি লেগে ইনফেকশন হয়েছে। হৈমন্তী ভেবেছিল ঠিক হয়ে যাবে। এত ঝামেলার মধ্যে সেদিকে খেয়াল ছিল না। হৈমন্তী যন্ত্রণায় চোখ বন্ধ করে ফেলল। ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করলো। আবির তাড়াতাড়ি ওকে তুলতে গেল, কিন্তু হৈমন্তী ওর হাত সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। আবির ব্রুকুসকে রবিনের দিকে তাকিয়ে বলল, ওকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন না? রবিন কিছু বলার আগে হৈমন্তী উত্তর করল, উনি আমাকে ধাক্কা দেননি, আমি এমনিই পড়ে গেছি। আপনারা কথা বলুন, আমি আসছি। হৈমন্তী আবিরকে অচেনার ভান করে বেরিয়ে গেল। আবির বিচক্ষণ মানুষ, বুঝতে পেরেছে কিছু ঘাপলা আছে, তাই না দাঁড়িয়ে রবিনকে এটা ওটা বুঝিয়ে বাইরে বের হলো। হৈমন্তী বাইরে এসে ভেবেছিল দ্রুত চলে যেতে পারবে, কিন্তু হলো না। বহুদিন শাড়ি পরার অভ্যাস নেই, তখন ছিটকে পড়ে শাড়ির কোনা খুলে গেছে। জড়সড় হয়ে হাঁটতে হচ্ছে। মুখ বাঁধা হয়নি, যদিও এখানে চেনা পরিচিত কেউ নেই, তবুও খুব বিরক্ত লাগছে। 2 ঘর সামনে এগিয়ে আরেক ঝামেলা এসে হাজির। রবিনের বাবা ওকে আটকে দিয়ে বলল, এই তোমাকে কেমন চেনা লাগছে, তুমি হৈমন্তী না? খলিল মির্জার ছোট মেয়ে। হৈমন্তী মনে মনে ভাবল, এবার 16 কলা পূর্ণ হলো। আল্লাহ রক্ষা করায় বিপদ থেকে। লোকটা যে বদের হাড্ডি, কূটনৈতিক বুদ্ধি প্রখর। হৈমন্তী তাড়াতাড়ি আঁচল মুখে দিয়ে মুখ ঢেকে বলল, কোন খলিল আঙ্কেল? আমি কোনো খলিল টলিলকে চিনি না, আপনাকে ভেতরে ডাকছে। হৈমন্তী কথাটা বলে তাড়াতাড়ি কেটে পড়ল। রবিনের বাবা ডাকছে পেছনে, কিন্তু হৈমন্তী ভুলেও তাকালো না। ভদ্রলোক তাড়াতাড়ি রবিনকে ডাকতে গেছে। আবির বাইরে এসে হৈমন্তীকে খুঁজতে খুঁজতে রাস্তায় এসে আশেপাশে খোঁজ করল। তখনই হৈমন্তী এসে হাজির। হৈমন্তী হাঁপাতে হাঁপাতে বলল, তাড়াতাড়ি গাড়ি আনুন, ফিরতে হবে। এইটুকু আসতে তোমার এতক্ষণ লাগলো? গাড়িতে বসে বলবো, দ্রুত করুন, না হলে আমি চলে যাচ্ছি। হৈমন্তী হাঁটতে শুরু করলো। আবির ভেতরে গিয়ে গাড়ি এনে হৈমন্তীকে তুলে নিল। আবির গাড়ি ছেড়ে কিছু দূরে এসে ওকে জিজ্ঞাসা করলো, প্রচুর সাহস বেড়েছে, একা একা চলে এসেছ। একটা থাপ্পড় দিয়ে ছেড়ে দিল। ভেবেছিলাম আরেকটা দিবে। পা থেকে রক্ত বের হচ্ছে। কবে থেকে ইনফেকশন হয়েছে? হৈমন্তী সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। আপাতত উত্তর দেবার ইচ্ছে নাই। পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছে। ও কি রোবট যে যন্ত্রণা হবে না? তাছাড়া শক্ত থাপ্পড় খেয়ে মুখ বাঁকা হওয়ার অবস্থা। মার ফরহাদ ছাড়া ওকে কেউ মারেনি। শেষ থাপ্পড় ফরহাদ মেরেছিল, তারপরে রবিনের বাচ্চা। পরের হাতে মার খেতে খেতে একদিন না মরেই যায়। কথাটা ভেবে ওর কষ্ট না, রাগ হচ্ছে। যে যেমনে পাচ্ছে থাপ্পড় দিয়ে যাচ্ছে। ও কি ফেলনা নাকি? সবগুলো থাপ্পড়ের জবাব দিবে। আবির ওর নীরবতা দেখে গাড়ি থামিয়ে বলল, রবিনের থাপ্পড় খেয়ে বোবা হয়ে গেছো? উত্তর দাও। পানি খাবো, পানি আছে? আবির বিরক্ত হয়ে ব্রুকুসকে ওকে পানি এগিয়ে দিল। ঠিক তখনই ফোন বেজে উঠল। আবির ফোন রিসিভ করে কানে ধরল। ওপাশ থেকে কে কি বলল হৈমন্তী বুঝতে পারল না। আবিরকে খুব চিন্তিত দেখালো। ঠিক তখনই ওর ফোনটা বেজে উঠল। হৈমন্তী ফোন চেক করে দেখল আরাফাত ফোন করেছে। ও তাড়াতাড়ি রিসিভ করে কানে ধরল। ওপাশ থেকে বলল, হৈমি, অরিনকে নিয়ে আমরা সিটি হাসপাতালে আছি। ওয়াশ করছে, জানি না কি হবে, খুব চিৎকার চেঁচামেচি করছে। মেয়েটা কি যে করলো। হৈমন্তী ভয়ে চুপ হয়ে গেছে। যে ভয়টা পেয়েছিল তাই হয়েছে। একটার পর একটা বিপদ দরজায় এসে কড়া নাড়ছে। মেয়েটা বাঁচবে তো? আবির দৌড়াতে দৌড়াতে হাসপাতালে এসে হাজির হলো। অরিনকে ওটিতে নেওয়া হয়েছে। বাইরে ওর বাবা মা আর আরাফাত দাঁড়িয়ে আছে। আবিরের মা কান্নাকাটি করছেন। আবির আসতেই ওর গলা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। হৈমন্তী জড়সড় হয়ে আরাফাতের পাশে এসে ফিসফিস করে বলল, ভাইয়া কিভাবে কি হলো? ও কি করছে? আরাফাত দাঁতের সঙ্গে দাঁত চেপে বলল, মাথা মোটা মেয়েটা হারপি খেয়েছে বিষের অভাবে। ছি, আমার ভাবতেই বমি আসছে। কিছু হবে না, তবে জন্মের মতো
মরার শখ মিটে যাবে। আরাফাতের রাগ হচ্ছে, ওর কথা শুনেই বোঝা যাচ্ছে। কিন্তু হৈমন্তীর রাগ হচ্ছে না, কষ্ট হচ্ছে। যার জন্য এত কিছু করছে সেই যদি এমন করে। ও ফ্লোরে বসে পড়ল। শাড়িটা ধরে রেখেছিল, সেটা এলোমেলো হয়ে গেল। মুখে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট হয়ে আছে। কিছুক্ষণের মধ্যে অরিনকে বেডে নেওয়া হলো, কিন্তু হৈমন্তী সেখানেই বসে থাকলো। আরাফাত ডাক্তারের সঙ্গে কথা বলতে চলে গিয়েছিল, আসেনি। আবির মাকে সামলে বাইরে আসলো। হৈমন্তীকে এভাবে বসে থাকতে দেখে ওর চোখ দুটো লাল হয়ে গেল। ওর পাশে গিয়ে ধমক দিয়ে বলল, বাড়িতে ফিরবে নাকি এভাবেই বসে থাকবে? পাগল হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। মুখে তালা এঁটেছ, খুলতে বলছি না। হৈমন্তী চমকে উঠে দাঁড়াতে গেল, কিন্তু পারল না। পায়ের ব্যথা আরও বেড়েছে, রক্ত জমাট বেঁধে আছে। আবির ওকে থামিয়ে দিয়ে একজনকে ডেকে ওকে পাঠিয়ে দিল হৈমন্তীর পায়ে ব্যান্ডেজ করানোর জন্য। মেয়েটার মুখের দিকে তাকিয়ে ওর হাতের মুঠো শক্ত হয়ে আসছে। এই থাপ্পড়ের জবাব থাপ্পড়ে না, ফাঁসিতে শোধ করবে। আরাফাত ডাক্তারের সঙ্গে কথা বলে হৈমন্তীর কাছে গেল। হৈমন্তী অরিনের পাশে বসে আছে, শাড়ি ঠিক করে নিয়েছে। আরাফাত ওকে পাশে ডেকে নিয়ে ফিসফিস করে বলল, তোর মুখে কি হয়েছে? কোথায় গিয়েছিলি? হৈমন্তী সংক্ষেপে বিস্তারিত বলে হিজাব থেকে একটা ক্যামেরা খুলে আরাফাতের হাতে দিয়ে বলল, এখানে প্রমাণ আছে, ভাইয়াকে দিও। তুমি এখানে কেন? তুমি না গ্রামে গিয়েছিলে? অরিনের টেক্সট পেয়ে ছুটে এসেছি। বাইরে তোকে খুঁজে না পেয়ে ঘরে গিয়ে দেখি ওইটা ফ্লোরে গড়াগড়ি করছে। সব বাইরে গান বাজনা নিয়ে মশগুল। পরে দ্রুত আন্টিকে ডেকে ওকে নিয়ে পেছনের দরজা দিয়ে হাসপাতালে এসেছি। লোকজন জানাজানি হলে সম্মান যাবে, সেই ভয়ে আঙ্কেল কাউকে বলতেও দিল না। বাড়িতে জানি না কি অবস্থা, আবির গিয়ে সামলে নিবে। এই রবিনকে না খুন করতে মন চাইছে, হারামির বাচ্চা। হৈমন্তী চুপচাপ অরিনের কাছে চলে আসলো। মেয়েটা এখনো চোখ বন্ধ করে পড়ে আছে, মুখটা শুকিয়ে আছে, ঠোঁটে রক্ত শুকিয়ে কালো হয়ে আছে। ওকে দেখে হৈমন্তীর নিজের কথাগুলো মনে পড়ছে। স্মৃতি থেকে হারিয়ে যাওয়া বিষাদের দিনগুলো বারবার উকি দিচ্ছে। হৈমন্তীর মনে হলো ওর আশেপাশে যারা থাকবে তারাই কষ্ট পাবে। ও এখানে আর থাকবে না, নিখোঁজ হয়ে যাবে। অরিনের শরীর মোটামুটি ভালো আছে, কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে। আবির বাড়ির পরিস্থিতি সামলে হাসপাতালে আবার ফিরে এসেছে। আপাতত অরিনের অসুস্থতার কথা কাউকে বলতে চাইছে না। আরাফাত একটা পরিকল্পনা করেছিল, কিন্তু এই মেয়েটার জন্য সব ঠিকঠাক হবে কিনা যথেষ্ট সন্দেহ হচ্ছে। বাইরে আরাফাতের সঙ্গে আবির বসে আছে। আরাফাত আর হৈমন্তী বাড়িতে যায়নি। ভালোবাসার চাইতো কৃতজ্ঞতা বোধ বেশি কাজ করছে। হৈমন্তী বন্ধুর বিপদে বাড়িতে গিয়ে বসে থাকতে পারবে না, তাই গেল না। আবিরের ওপর ওর আগেই ভরসা ছিল না, এখন আরও নেই। ছেলেটা ভাব নিয়েছিল নিজের বোনকে সামলে নিবে, অথচ সে এরকম একটা কাজ করে বসলো। লোকটার এই অতিরিক্ত হাবভাবের জন্য এই অবস্থা। হৈমন্তী ওর উপরে মোটামুটি বিরক্ত। অরিন চোখ বন্ধ করে শুয়ে আছে। হৈমন্তী ওর পাশে চেয়ারে বসে আছে। আবির ফিরে আসার সময় ওর জন্য মনে করে ড্রেস নিয়ে এসেছে। মুখে বরফ দেবার কথা বলেছিল, হৈমন্তী রাজি হয়নি। এইটুকু থাপ্পড় খেয়ে ওর কিছু হবে না। এর থেকেও কঠিন আঘাতে যার মৃত্যু হয়নি তার সামান্যতে কিছু হয় না। হৃদয়ের সঙ্গে শরীর মন সব শক্ত হয়ে গেছে। হৃদয় পটভূমিতে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সেখানে এখন খরা চলছে। অনাবৃষ্টিতে সব পুড়িয়ে ফেলবে। হৈমন্তীর ধ্যান ভাঙল অরিনের ফিসফিস কথা বলার শব্দে। মেয়েটা ওকে ডাকছে, তবে কথা বলার শক্তি নেই। হৈমন্তী কানটা ওর মুখের কাছে এগিয়ে নিয়ে শুনল। এত কিছুর পরও ভাইয়া রবিনকে কিছু বলেনি পর্যন্ত। বিয়ে ভাঙার পরিবর্তে অনুষ্ঠানের আয়োজন করছে। এসব নিয়ে রেগেছিলাম, তখন রবিন ফোন দিয়েছিল। আমি নিজেকে সামলাতে পারিনি, খুব সরি। কখনো আর এমন করব না, ক্ষমা করে দাও। হৈমন্তী কিছু বলতে চাইল, কিন্তু হলো না। ওর পেছন থেকে উত্তর আসলো, হারপিকের টেস্টটাও
দেখতে নিলে দারুণ মজা হলো। মানুষকে আনন্দের সহিত বলবে আমি হারপিক খেয়েছিলাম, আমার তো ভাবলেই গা গুলিয়ে বমি আসছে। ছি, ইয়াক। হৈমন্তী অসহায় চোখে পেছনে তাকিয়ে আরাফাতকে দেখে চুপ করে বলল। আরাফাত কখন পেছনে এসে দাঁড়িয়েছে ওরা বুঝতে পারেনি। অরিন লজ্জায় চোখ বন্ধ করে আছে, ওর চোখের কোণা দিয়ে পানি ঝরছে। ওকে চুপচাপ দেখে আরাফাত আবারও বলল, মাথা মোটা হলে এমনই হয়। বিয়ের দিন ওই বাপ ছেলেকে লকআপে নিয়ে যাওয়া দৃশ্য দেখা হতে বঞ্চিত করতে চলেছিলে। সুইসাইড করার এত শখ, আমাকে বলতে ফিনাইল নয়তো উন্নত মানের ইঁদুর মারা ওষুধ এনে দিতাম। লোকজন জানলে কি ভাববে বলো? মান সম্মান থাকবে? তোমার জন্য তো এখন লোকজন বাথরুমের জন্য হারপিক কেনা ছেড়ে দিবে। কি একটা অবস্থা। আরাফাত ঠোঁট উল্টে কথাগুলো বলল। হৈমন্তী এবার চুপ থাকলো না, উঠে গিয়ে ভাইয়ের হাত ধরে টানতে টানতে আবিরের পাশে বসিয়ে দিয়ে বলল, দয়া করে চুপচাপ বসে থাকো, নয়তো পাশের রুমে কেবিন খালি আছে, সেখানে গিয়ে ঘুমিয়ে যাও, বিরক্ত করবে না। হৈমন্তী ওকে বসিয়ে দিয়ে ঝড়ের বেগে রুমে গিয়ে দরজা বন্ধ করলো। ফারজানা হক স্বামীকে নিয়ে বাড়িতে গেছেন। বাড়িতে লোকজন আছে, কাউকে বুঝতে দিলে ঝামেলা হতে পারে। তাছাড়া রবিনের বাড়িতে এখনো পর্যন্ত কিছুই জানানো হয়নি, আর হবেও না। যখন আসবে তখন বুঝবে। হৈমন্তী অরিনের পাশে গিয়ে আনমনে বলল, আমার কথাগুলো মন দিয়ে শুনবে। রবিন তোমার জন্য উপযুক্ত না। আরাফাত ভাইয়াকে দেখো, তোমার জন্য সব এক করে ফেলেছে। ও তোমার যত্ন নিবে। ভালোবাসা একদিনে তৈরি হয় না, যখন একসঙ্গে থাকবে দেখবে ভালোবাসা তৈরি হয়ে যাবে। কিন্তু তুমি যে প্রস্তাবটা রেখেছ সেটা অবান্তর প্রস্তাব। আমি আবিরকে কেন আর কখনো বিয়ের ঝামেলায় নিজেকে জড়াতে চাইছি না। আমার পরিকল্পনা দীর্ঘ, সেখানে বিয়ে বা শ্বশুরবাড়ির চিন্তাধারা নেই। তুমি আমার সব কথাই শুনেছ, কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি। সামান্যতা ভেঙে পড়তে নেই। আমি ভুল করেছিলাম, ভেঙে পড়ে তুমি ভাইয়াকে বিয়ে করে নাও প্লিজ। আমার অনুরোধ রাখো। অরিন চোখ বন্ধ করে ফুফিয়ে যাচ্ছে। ভেবেছিল আবিরের জন্য হৈমন্তীকে রাজি করাতে পারবে, কিন্তু পারল না। হৈমন্তীর জিদের কাছে হার মেনে নিতে হলো। মেয়েটা এমন জিদ কেন করছে ওর মাথায় আসছে না। হৈমন্তী মোটামুটি বুঝে নিয়েছে অরিন রাজি হয়েছে, তাই ফোনটা হাতে নিয়ে বাইরে গিয়ে আরাফাতকে বলল, ভাইয়া তুমি একটু অরিনের পাশে গিয়ে বসবে। আরাফাত ওর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তুই কোথায় যাবি? ঘরে দম বন্ধ লাগছে, তাছাড়া ওনার সঙ্গে একটু কথা আছে অরিনকে নিয়ে। তুমি যাও, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। ওর যদি কিছু লাগে। আরাফাত দ্বিতীয়বার আর প্রশ্ন করল না, ভেতরে চলে গেল। আবির চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে আরেক চেয়ারে পা তুলে বসে আছে, হয়তো ঘুম পাচ্ছে। হৈমন্তী ওকে আস্তে করে ডেকে বলল, আপনার সঙ্গে কথা ছিল। আবির চোখ বন্ধ করে বলল, বলো, শুনছি। অরিন রাজি হয়েছে ভাইয়াকে বিয়ে করতে। জানি। হৈমন্তী কিছুটা অবাক হলো আবিরের জানি কথাটা শুনে। যদি জানে তবে এমন খাপছাড়াটায় আচরণ করছে কেন ভেবে হৈমন্তীর রাগ হলো। ইচ্ছে করলো ধাক্কা দিয়ে ব্যাটাকে ফেলে দিতে। ও বহু কষ্টে রাগ কন্ট্রোল করে বলল, সর্বজান্তা শমশের যে আপনি, জানতে যে হবেই। তো এতই যখন জানেন, বিয়ের ব্যবস্থা করতে পিছিয়ে যাচ্ছেন কেন? আবির হৈমন্তীর কথায় পাত্তা না দিয়ে চোখ খুলতে খুলতে সোজা হয়ে বসে বলল, আমার সঙ্গে একটু বাইরে যাবে প্লিজ। আমার ভীষণ মন খারাপ, কি করব কিছুই বুঝতে পারছি না। কান্না কান্না পাচ্ছে। আবিরের দিকে তাকিয়ে হৈমন্তীর খারাপ লাগলো। একের পর এক ঝামেলা এসে হাজির হচ্ছে। ছেলেটা ওকে কয়েকবার বিপদ থেকে রক্ষা করেছে, আর আজ ছেলেটার মন ভালো করতে এইটুকু করতে পারবে না। হৈমন্তী মানা করতে পারল না, একবারে রাজি হয়ে গেল। আবির ওর পায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, হাঁটতে অসুবিধা হবে কিনা? হৈমন্তীর হাঁটতে কষ্ট হচ্ছে, তবুও মুখে স্বীকার করলো না। জোর করে হেসে মাথা নাড়িয়ে জানালো, কোনো অসুবিধা হচ্ছে না। আবির ওকে নিয়ে গাড়িতে গিয়ে বসলো। গাড়ি চলছে আপন গতিতে।
হৈমন্তী বাইরের দিকে তাকিয়ে আছে। হৈমন্তীর গায়ে সাদা রঙের 3 পিস, মাথায় হিজাব, দেখতে বেশ শুভ্র লাগছে। তবে আবির একবার ওকে দেখল না। হঠাৎ ব্রিজের উপরে এসে গাড়ি থামিয়ে দিল। আবির ওকে নামতে বলে দরজা খুলে ওকে সাহায্য করলো। প্রথমে নিজের হাতটা ওর দিকে বাড়িয়ে দিয়ে কি জানে কি ভেবে হাত ফিরিয়ে নিয়ে সামনে এগিয়ে পানির দিকে চেয়ে থাকলো। আকাশে চাঁদের আলো ছাড়া দ্বিতীয়ত কোনো আলো নেই। জ্যোৎস্না উপচে পড়ছে, মৃদুমন্দ বাতাসে চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। আবির ডান হাতের আঙুল দিয়ে চুলগুলো ঠিকঠাক করে নিল, কিন্তু আবারও এলোমেলো হলো। এবার আর কিছুই করলো না। ব্রিজের ওপর দিয়ে মাঝে মধ্যে একটা দুটো গাড়ি চলছে, আবার নির্জন হয়ে যাচ্ছে। হৈমন্তী ধীর পায়ে আবিরের পাশে এসে দাঁড়ালো। দুজনের দৃষ্টি পানির দিকে। হৈমন্তী বেশিক্ষণ পানির দিকে তাকিয়ে থাকতে পারল না। কেন জানি মনের মধ্যে কু ডাকছে। উপর থেকে লাফিয়ে পড়তে ইচ্ছে করছে। খরস্রোতা নদী, লাফিয়ে পড়লে কুলে যেতে যেতে শক্তি শেষ, মৃত্যু অনিবার্য। আবির ওর দিকে তাকিয়ে বলল, লাফিয়ে পড়তে ইচ্ছে করছে? আমারও করছে, কিন্তু আমি মরব না। হৈমন্তী অবাক হয়ে বলল, কিসব আজে বাজে চিন্তাধারা আপনার? অন্য কিছু বলুন, কেন এনেছেন আমাকে? আবির দূরে দৃষ্টি রেখে বলল, তোমাকে একটা অনুরোধ করতে চাই। রাখবে না জানি, যদি না রাখো তবে এটাই হয়তো তোমার সঙ্গে আমার শেষ দেখা। আর কখনো তোমার সামনে আসব না। আমি এখানে থেকে দূরে কোথাও চলে যাব। এই শহর আমাকে আর দ্বিতীয়বার দেখবে না। আবির মুখটা কঠিন করে কথাগুলো বলল। হৈমন্তীর শরীর কাঁপছে, বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে। হৈমন্তী কিছুটা অনুমান করতে পারল আবির কি বলতে চায়। ওর মনে হলো এই মুহূর্তে আবির যেন কিছু বলতে না পারে। অদৃশ্য হয়ে যেতে ইচ্ছে হলো। এখানে আসাটা ওর বোকামি হয়েছে, চরম বোকামি। হৈমন্তীর নীরবতা দেখে আবির বলল, বলো, রাখবে তো? বলুন, কি বলবেন? আবির চোখ বন্ধ করে বলল, আমাকে বিয়ে করবে হৈমি? কথা দিচ্ছি, তুমি যতদিন না চাইবে আমি তোমার সামনে আসব না। তুমি আমি ছাড়া পৃথিবীর কেউ জানবে না তোমার আর আমার সম্পর্কের কথা। তুমি তোমার স্বপ্ন পূরণ করতে যেখানে খুশি সেখানে চলে যাও, কখনো ফিরে এসো না। শুধু সবখানে নিজের পরিচয়পত্রে স্বামীর স্থানে আবির এহসান লিখে দিবা। তুমি আমাকে এইটুকু করুণা করবে আশা করি। কাউকে না বলে ফিরে যাচ্ছ, যাও, বাধা দিব না। আবিরের চোখ দুটো ছলছল করছে। এই মেয়েটাকে দেখার জন্য প্রায় দিন হাসপাতালে গিয়ে অপেক্ষা করত। তখন ঠিক ভালো করে চেনা জানাও ছিল না। এক সন্ধ্যায় কিছু বাজে ছেলেদের থেকে ওকে বাঁচিয়েছিল। হৈমন্তের জ্ঞান ছিল না। আরাফাত ওর সহায়তায় হৈমিকে হাসপাতালে নিয়ে আসে। তখন থেকেই পরিচয়। আরও কিছু টুকরো টুকরো জীবন্ত স্মৃতি, যেগুলো মনের মধ্যে এখনো সতেজ হয়ে আছে। আবির আনমনে বলল, ভরসা করতে পারো, ঠকবে না। বলছি না তো আমাকে ভালোবাসতে হবে, বলেছি শুধু আমার পরিচয়টা বহন করতে। হৈমন্তের মনে হলো কেউ ওর গলা চেপে ধরে রেখেছে, কণ্ঠ দিয়ে শব্দ বের হচ্ছে না। তবুও জোর করে বলল, এগুলো আপনার খামখেয়ালি। ভালোবাসা বলতে পৃথিবীতে কিছু নেই। যা আছে তা শুধু আমাদের অভ্যাস আর প্রয়োজন। কিছুদিন আমার থেকে দূরে থাকুন, সব ঠিক হয়ে যাবে। আবির ভ্রু কুঁচকে ফেলল। ও দ্রুত কণ্ঠে বলল, 5 বছর তুমি আমার থেকে দূরেই ছিলে হৈমি। 2 বছর তোমার আশেপাশে থেকে ভালোবেসেছি, পরে 3 বছর একদম দূরে। আরও কত সময় নিতে বলছো? আমার জীবনের অন্তিম সময় পর্যন্ত নিতে বলছো? আমি আর পারবো না। তুমি হয় আমাকে মুক্তি দাও, নয়তো আমার প্রস্তাব মেনে নাও। সম্ভব হবে না। দয়া করে বোঝার চেষ্টা করুন। আমি ডিভোর্সি, স্বামী পরিত্যক্তা। গ্রামে যদি কোনো ছেলে বা মেয়ে ভালোবেসে বিয়ে করে, তাহলে শুধু মেয়েটাকে দোষারোপ করা হয়। লোকে বলে মেয়েটার চরিত্র খারাপ। কোনো মেয়েকে যদি কোনো ছেলে বিরক্ত করে, এটা যদি লোকজন জানে, সেখানেও বলা হয় মেয়েটার চরিত্র খারাপ। কোনো মেয়ের বাচ্চা হচ্ছে না, তবে মেয়েটা বাজা। মোট কথা, সব দোষ মেয়েদের।
এই যে আপনি আমাকে জোর করছেন, যদি আমি আপনার কথা মেনে নিয়ে বিয়ে করি, লোকজন কিন্তু আপনাকে কিছু বলবে না, সেই আমাকেই বলবে আমি খারাপ, আমার চরিত্র খারাপ, হ্যান ত্যান কত কি। কিছু মানুষ ভাবে ছেলেদের সম্মান যায় না। আপনি ভুল বুঝবেন না, আমি এই সমাজ বদলাতে চাই। যে গ্রাম থেকে আমার লড়াই শুরু হয়েছে, উপযুক্ত হয়ে আমি সেখানেই ফিরে যেতে চাই। আবির বুঝলো এভাবে হবে না। ও চুপচাপ গাড়ির ভেতর থেকে ছুরি বের করে হৈমন্তীর সামনে এসে দাঁড়ালো। হৈমন্তীর চোখে মুখে আতঙ্ক। চাঁদের আলোতে ধারালো ছুরিটা চকচক করছে। ওর ভয় হচ্ছে, নিজের জন্য না, আবিরের জন্য। ছুরি দিয়ে কি করবে কে জানে। হৈমি ভয়ে ভয়ে বলল, এটা কি করবেন? হাত কেটে যাবে, ফেলে দিন। আবির ওর দিকে তাকিয়ে ছুরি দিয়ে বাম হাতের কবজি বরাবর দাগ টেনে দিল। ফিনকি দিয়ে কয়েক ফোঁটা রক্ত হৈমির মুখে গিয়ে পড়ল। আবির এখনো হৈমন্তীর দিকে তাকিয়ে আছে। হৈমন্তী কেঁদে ফেলল। আবিরের থেকে ছুরিটা কেড়ে নিতে গেল, কিন্তু পারল না। আবির আরেকবার হাতে টান দিল। এবার মনে হলো ও হাত কাটতে মজা পাচ্ছে। ছোট ছোট দাগ আঁকতে আঁকতে বলল, বলেছিলাম তো তোমার পথে আমি আসব না, তবুও বিশ্বাস করছো না। এবার নিশ্চয়ই বিশ্বাস হবে। আমি জানি এটা অন্যায়, তবুও আমার কিছু করার নেই। হৈমন্তের মাথায় যন্ত্রণা করছে, কি করবে কিছুই মাথায় আসছে না। শেষ পর্যন্ত হুট করে বলে ফেলল, আপনার প্রস্তাবে আমি রাজি, প্লিজ এসব করবেন না। আমি রক্ত দেখতে পারি না, ভয় করে। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আমি পারি না আপনার জীবন নিতে। হৈমন্তের কথা শুনে আবির থেমে গেল। ঠোঁটের কোণে প্রাপ্তির হাসি ফুটে উঠল। ওর মনে একটাই চিন্তা, যদি একবার বিয়ে হয়ে যায়, হৈমন্তী যেখানেই যাক ওরই থাকবে। প্রায় শেষ রাত। মাথায় সাদা হিজাবের ঘোমটা দিয়ে মসজিদে বসে আছে হৈমন্তী। ওর সামনে আবির মাথায় টুপি দিয়ে হাঁটু গেড়ে বসে আছে। ডান দিকের একটু দূরে পর্দার আড়ালে মসজিদের ইমাম সাহেব, উকিল আর আবিরের সেক্রেটারি জাবেদ আলী বসে আছে। হৈমন্তী রাজি হয়েছে শুনে জাবেদকে ফোন করেছিল আবির। জাবেদ ওর বাধ্য আর অনুগত। হৈমন্তী বুঝতে পারল আবির আগে থেকে পরিকল্পনা করে রেখেছিল, নয়তো এখানে এসে সবাইকে পেয়ে যেত না। উকিল সাহেব হৈমন্তীর সাইন নিয়ে নিয়েছে। সাক্ষী হিসেবে মসজিদের ইমাম আর জাবেদের সাইন নিয়ে কাজী বিয়ে পড়িয়ে দিল। মসজিদের ভেতরে মৃদু আলো জ্বলছে। হৈমন্তীর চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল ফ্লোরে। আজকের এই স্মরণীয় রাতটা আবির জীবনেও ভুলবে না। আজ দুপুরে হৈমন্তী আমেরিকার টিকিট কেটেছে, 2 দিন পরে চলে যাবে। আবির দুপুরের পরেই কথাটা জেনেছে। আবিরের মনে হলো এবার গেলে ও আর ফিরবে না, তাই জোর জবরদস্তি করেই বিয়েটা করে নিল। তবে ও কথা রাখবে, কথার খেলাপ কখনো করবে না। হৈমন্তী না চাইলে এই বিয়ে বা সম্পর্কের কথা কাউকে বলবে না। বিয়ের পরে আবির হৈমন্তীর সঙ্গে একটা কথাও বলেনি। ওকে হাসপাতালের সামনে নামিয়ে দিয়ে চলে গেল। হাসপাতাল থেকে সকালে বাড়ি ফিরে এসেছে হৈমন্তী। ভয়ানক মন খারাপ গতকাল রাতের ঘটনা নিয়ে। মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আবিরের মুখ জীবনে আর 2 বার দেখবে না। মানুষ এতটা খারাপ কিভাবে হতে পারে, ওর ধারণার বাইরে। শেষ থেকে শুরু করা মানে বিয়ে করে সংসার করা না। তাছাড়া সংসারের স্বাদ ও হারে হারে পেয়েছে। জোর জবরদস্তি করে আর যাই হোক সংসার হয় না। যদি হতো তবে ও ফরহাদের সঙ্গে ঝামেলা করে হলেও সংসার করত। সেদিন রাতে না থেকে চলে এসেছিল। হৈমন্তী প্রমাণ করবে মেয়েরা দুর্বল না। ও কারো সঙ্গে কথাবার্তা না বলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করলো। আগামীকাল ফ্লাইট। রাজীবকে বলে রেখেছে। এদিকে সকাল সকাল হৈমন্তীর মা চেঁচামেচি করে ঘর মাথায় করছে। উনি বাড়িতে ফিরে যাবেন, এখানে আর থাকবে না। এই বাড়িতে অনাচার হচ্ছে। উপযুক্ত মেয়ে বাড়িতে না থেকে বন্ধুর বাড়িতে গিয়ে থাকছে। এর চাইতে পাপ উনি দেখছেন না। তাছাড়া হৈমন্তীর যখন ডিভোর্স হয় তখনও প্রেগনেন্ট ছিল। এই অবস্থায় নাকি ডিভোর্স হয় না। তাই ওনার ধারণা হৈমন্তী ফরহাদের সঙ্গে তবা করিয়ে বিয়ে পড়িয়ে সংসার করতে পারবে।
ছেলেটা দেখতে শুনতে খারাপ না, মোটামুটি ভালো। উঠতি বয়সে অনেকেই অনেক ভুল করে, সেগুলোকে ক্ষমা করতে হয়। তাছাড়া স্ত্রীকে স্বামীর অনেক কিছু সহ্য করতে হয়। হৈমন্তীর মা আমেনা বেগম ছেলেদের বলে দিলেন, হয় ওনার কথা শুনতে হবে, নয়তো উনি পানীয় স্পর্শ করবেন না। মেয়ে বিদায়ের ব্যবস্থা করতে হবে। হৈমন্তী চুপচাপ শুনছে, উত্তর করছে না। চয়নিকার আগে ফুলছে। রাজীব মাথায় হাত দিয়ে সোফায় বসে আছে। মাসুদ বাড়িতে নেই। আরাফাত এখানে থাকলে এতক্ষণ ঝগড়া লেগে যেত। গতকাল হৈমন্তীর মায়ের ফোনে একটা কল এসেছিল, তখন থেকে শুরু হয়েছে বকবক। কিছুক্ষণ পর পর ওনার ফোন আসছে। বিষয়টা নিয়ে চয়নিকা চিন্তিত, বুঝতে পারছে না কে এত ওনাকে ফোন করছে। রোহান এসেছে ডাইনিং রুমে, মাথা নিচু করে বসে আছে। বাড়ির পরিবেশ গরম। একবার ভেবেছিল চলে যাবে, তারপর কি একটা ভেবে বসে আছে। আমেনা বেগম বাইরে আসলেন, মুখটা থমথমে হয়ে আছে। কাজের মেয়েকে ডেকে কয়েক রকমের রান্না করতে বলে দিলেন। হয়তো কাউকে ডেকেছেন, বোঝাই যাচ্ছে। রাজীব কৌতূহল চাপিয়ে রাখতে না পেরে বলল, আম্মা, কে আসছে বাড়িতে? আমেনা বেগম ব্রুকুসকে উত্তর দিলেন, আসলেই দেখতে পারবে। তোমার ভাইদের বলে দাও বাড়িতে মেহমান আসছে, তাদের উপস্থিত থাকতে। কথা আছে সকলের সঙ্গে। আশা করি মেহমানদের সামনে আমাকে অসম্মান করবে না। কি বলছো, আমরা তোমার অসম্মান করি? আম্মা, হৈমন্তী ফরাদের সঙ্গে থাকতে পারবে না। তাছাড়া মেয়েটার কি অবস্থা হয়েছিল তখন, একবার বোঝার চেষ্টা করুন। আমি বুঝেছি, মা হিসেবে আমিও চাইবো না আমার মেয়ের খারাপ হোক, ওর ভালো চাই আমি। মেয়েটা কিভাবে ঘুরে বেড়াচ্ছে, ওর একটা শক্ত বাঁধন দরকার। রাজীব বিরক্ত হয়ে মায়ের কথার উত্তর না দিয়ে বেরিয়ে গেল। মাকে বোঝানো ওর কর্ম না, আপাতত যা করতে চাইছে করুক। হৈমন্তীকে এখানে আর রাখবে না, একদিন পরেই ফিরে যাবে, ওখানেই থাকবে। জীবন আর বাংলাদেশে আনবে না, দরকার হয় নিজেরা গিয়ে দেখা করে আসবে। ওর জীবনটা নরকে পরিণত হয়েছে। রাজীব চলে গেলে রোহান বোনের ঘরে গিয়ে বসল। চয়নিকা ছেলেকে কাপড় পরাতে ব্যস্ত ছিল। রোহানকে দেখে বললেন, এই তোর আসার সময় হলো, এক সপ্তাহ খবর নেই, কোথায় ছিলি? রোহান মলিন এসে বলল, কাজ ছিল। আপা, বাড়িতে আবার কি শুরু হয়েছে? তোর শাশুড়ি এমন খেপেছে কেন? আমার ভয় করছিল। আর বলিস না, কি একটা খিচুড়ি পাকিয়েছে, ঘন ঘন ফোন আসছে। সে ফোন নিয়ে বিজি, সময় পেলে বকবক করছে। যাই হোক, তুই কিছু বলতে চেয়েছিলি, সময় হয়নি। ঝটপট বলে ফেল, নয়তো সুযোগ হচ্ছে না। রোহান কয়েক সেকেন্ড ভেবে বলল, হৈমন্তীকে আবার বিয়ে দেওয়া যায় না? আন্টি ঝামেলা করছে, যদি ওর আবার বিয়ে দেওয়া যায় তাহলে তো ঝামেলা মিটে যায়। চয়নিকা কিছুক্ষণ ভেবে বলল, ব্যাপার কি, এটাই কি তোর সেই কথা? এটা বলতেই এসেছিস? আপাতত সন্দেহ করছিস আমাকে? আসলে আমি বলতে চেয়েছিলাম, মেয়েটার ওপরে এত ঝামেলা গেল, পাশে একজন থাকলে ওকে সামলে নিত। তুই ওকে পছন্দ করিস? চয়নিকা সোজা সাপটা প্রশ্ন শুনে রোহান কেসে ফেলল। আসলে এমন কিছুই বোঝাতে চেয়েছিল। ওকে ঘাবড়ে যেতে দেখে চয়নিকা শিওর হয়ে গেল। ওর কপালে চিন্তার রেখা। ব্রুকুসকে বলল, হৈমন্তী রাজি হবে না। রাজি হলে ভাবা যেত। রাজি হবে না কেন? অন্য কাউকে পছন্দ ওর? আমি দেখতে খারাপ নাকি? ওকে ভালো রাখতে পারবো না। আমি ওকে ভালো রাখতে পারবো। তো দুলাভাই আসুক, বলে দেখব। আমার তো মনে হচ্ছে না রাজি হবে। তাছাড়া দেখলাম হৈমন্তী যাওয়া নিয়ে কিছু বলছিল। আটকে দিবি? আমি ওকে সাহায্য করেছিলাম। মনে রাখবি, সে রাতে যদি ওকে নিয়ে না আসতাম তাহলে ওর অস্তিত্ব বিলীন হয়ে যেত। চয়নিকা বিরক্ত হলো ভাইয়ের কথায়। কাউকে সাহায্য করে বারবার খোঁটা দেওয়া উচিত না। ভাই বড় হয়েছে, মনের মধ্যে হিংসা কেন ওর? কথাটা ভেবে চয়নিকা উত্তর দিল, দয়া করে এসব বলতে যাস না ওদের সামনে, তাহলে জীবনেও রাজি হবে না। তুই কি কোনো কারণে আপসেট? হৈমন্তীকে পছন্দ করিস নাকি জিদ ধরেছে বিয়ের? রোহান কিছু না বলে বেরিয়ে আসলো। আবিরের ওপরে ভরসা নেই। ছেলেটা কিছু অঘটন ঘটানোর আগেই ও কিছু করবে। কখনো ওর সঙ্গে হৈমন্তীকে ও দেখতে পারবে না। নিজের কাছে নিজে ছোট লাগছে। পরন্ত বিকেল। ডাইনিং রুমের সোফায় ফরহাদ মায়ের সঙ্গে বসে আছে। কিছুক্ষণ আগে ওরা এসেছে। বাড়িতে ছেলেরা কেউ নেই, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। চয়নিকা আর হৈমন্তী নিজেদের রুমে রয়েছে।
ফরহাদকে আমেনা বেগম খুব সমাদর করে শরবত খেতে দিলেন। বাড়ির জামাই বলে কথা, 2 দিন ধরে আমেনা বেগমের সঙ্গে ওর কথা হচ্ছে। আমেনা বেগম বেশ খুশি। ফরহাদ নিজের দুঃখের কথা ওনাকে বলেছে, আর লতাকে ডিভোর্স দিবে সে কথাও বলেছে। সব শুনে উনি ফরহাদের উপরে রেগে থাকতে পারেননি। ছেলেটা নিজের অন্যায় শাস্তি পেয়েছে, আর না। কাজের মহিলা চা নাস্তা দিয়ে গেল। ফরহাদ লজ্জা লজ্জা মুখ নিয়ে বলল, আম্মা, হৈমন্তী কোথায়? আর আমাদের ছেলে কোথায়? একটু ডেকে দেন, খুব দেখতে ইচ্ছে করছে। আমেনা বেগমের ওষ্ঠে হাসি ফুটে উঠল। ছেলেটার আগ্রহ দেখে প্রশান্তিতে মন ভরে যাচ্ছে। উনি হাসি রেখে উত্তর দিলেন, বাবা, ওরা ঘরে আছে, তুমি খাওয়া দাওয়া করো, আমি ডাকার ব্যবস্থা করছি। তাছাড়া 2 দিন পরেই তো নিয়ে যাবে, এত তাড়া কিসের? আমেনা বেগম কাজের মেয়েকে হৈমন্তী আর চয়নিকাকে নিচে আসার জন্য ডাকতে পাঠালেন। রনি মায়ের কাছে বসে আছে। চয়নিকা কিছুতেই নিচে আসবে না, ঘরে বসে আছে দরজা বন্ধ করে। হৈমন্তীর মাথায় ভয়ানক যন্ত্রণা করছে। জীবনে 1 ফোঁটা শান্তি নেই। মরে গেলে ভালো হতো মনে হচ্ছে। বাংলাদেশে আসাটা জীবনের চরম ভুল ছিল। ডলির প্রতিশোধ নেওয়া ছাড়া এখানে নিজের কোনো বেনিফিট পাইনি। বাইরে থেকে বারবার কড়া নাড়ছে, নিচে যেতে হবে। হৈমন্তী প্রস্তুতি নিয়ে নিল, নিচে যাবে। তার মধ্যে আরাফাতের গলার আওয়াজ আসলো। নিচে চিল্লাচিল্লি করছে। হৈমন্তী এবার সাহস পেল। আস্তে করে দরজা খুলে বেরিয়ে আসলো। আরাফাত তেড়ে যাচ্ছে ফরহাদের দিকে। আমেনা বেগম থামিয়ে দিচ্ছে। ফরহাদ এবার রেগে গিয়ে বলল, আমার ছেলেকে ফিরিয়ে দেন। বউ বাচ্চা না নিয়ে আমি ফিরব না। আপনি ডিভোর্স নিয়ে লাফালাফি করছেন, প্রমাণ দেখান আমাদের ডিভোর্স হয়েছে। তাছাড়া বাচ্চা পেটে থাকা অবস্থায় ডিভোর্স হয় না। আমি ওকে আবার নিতে চাইছি। ফরহাদের গলাবাজি দেখে আরাফাত মাথা ঠান্ডা রাখতে পারল না। সামনে চেয়ার ছিল, উঠিয়ে মারতে গেল। আমেনা বেগম দুজনের মাঝে চলে আসলো। রাজীব বাইরে থেকে এসে বাড়ির মধ্যে হইচই দেখে সবাইকে ধমক দিয়ে থামিয়ে দিল। আরাফাত রাগে ফুলছে। রাজীব গম্ভীর কণ্ঠে ফরহাদকে বলল, অশান্তি করে হয়নি, আবার এসেছ আমার বোনের জীবনটা নরক করতে। ও তোমার সঙ্গে যাবে না। রাজীবের কথা শুনে আরাফাতের মা শায়লা বানু চেঁচিয়ে উঠলেন, শোনো বাবা, ছেলে মানুষ ভুল করতেই পারে, ক্ষমা করতে হয়। আমার সোনার টুকরো ছেলে, তোমার বোনকে কষ্টে রাখবে না। বোনের সুখের কথা ভেবে ঝামেলা করো না। তাছাড়া একটা ছেলে হয়ে গেছে। বোনের বিয়ে দিতে হলে কিন্তু ভালো ছেলে পাবে না। ডিভোর্সি আর বাচ্চা সমেত ছেলের সঙ্গে বিয়ে না দিয়ে আমার ছেলের সঙ্গে দিয়ে দাও। রাজীবের ইচ্ছে হলো এই ভদ্র মহিলার মুখের ওপর থাপ্পড় লাগিয়ে দিতে। তবুও নিজেকে ঠান্ডা রেখে বলল, আমার বোনের চিন্তা আপনাদের করতে হবে না। এখনই আসুন, নয়তো পুলিশ ডাকবো। আপনাদের ছেড়ে দিয়ে খুব সাহস হয়েছে। রাজীবের কথায় ফরহাদ উত্তর করল, আমার বউ বাচ্চা আমি ফেরত চাইছি। এত কথায় কি আছে? হয় ফেরত দেন, নয়তো আমি আইনের সাহায্য নিব। হৈমন্তী সিঁড়িতে দাঁড়িয়ে সব শুনল। ওকে কেউ খেয়াল করেনি। তখন তর্কাতর্কি চলছিল। হৈমন্তী নেমে এসে রাজীবের পাশে গিয়ে দাঁড়ালো। ওকে দেখে ফরহাদের ঠোঁটে হাসি ফুটে উঠল। হৈমন্তী বিরক্তি নিয়ে বলল, খুব ধর্মকর্ম মানেন দেখি। বাচ্চা পেটে নিয়ে ডিভোর্স হয় না বলে গলাবাজি করছেন। বউ রেখে প্রেমিকার সঙ্গে সময় কাটানোর সময় মনে ছিল না ধর্মের কথা? মুখে মুখে তালাক বললে শুনেছি তালাক হয়ে যায়। সেখানে আপনি আমাকে একবার না অসংখ্য বার বলেছেন। আপনার সঙ্গে দীর্ঘ 5 বছর আমার যোগাযোগ নেই। আমার কাছে আইনি কাগজপত্র আছে, যেগুলো কোর্টে জমা আছে, বাড়িতেও আছে, চাইলে দেখতে পারেন। আর বাচ্চার কথা বলছেন, বউকে রাতে মারধর করে তাড়িয়ে দেবার সময় মনে ছিল না? বাচ্চা সেদিন রাতেই মারা গেছে। গাড়ির নিচে পড়েছিলাম, বাচ্চা বেঁচে নেই। এখন আসতে পারেন। আপনার নোংরা মুখটা দেখার ইচ্ছে ছিল না, তবুও দেখতে হলো। আর আমার মায়ের সঙ্গে যোগাযোগ করবেন না। ছোট কেন আপনারা এত?
হৈমন্তী একদমে কথাগুলো বলে থামল। ফরহাদ হৈমন্তীর কথাগুলো হজম করতে পারছে না। হৈমন্তীর কণ্ঠে উচ্চ শব্দ কখনো শুনেনি, তবুও কিছু বলা দরকার, তাই বলল, মানুষ ভুল করলে ক্ষমা করতে হয়। তাছাড়া ভেবে দেখো, তুমি ডিভোর্সি মেয়ে, বিয়ের বাজারে তোমার মূল্য নেই। যতই রূপবতী হও, সেই পরের বাচ্চা লালন পালন করতে হবে। হৈমন্তী নিজেকে শান্ত রাখতে পারল না। হাতের মুঠো শক্ত করে ফরহাদের গালে থাপ্পড় লাগিয়ে দিল। রাগে ফুলতে ফুলতে বলল, ইচ্ছে ছিল না তোর মতো নোংরা ছেলেকে স্পর্শ করার, তবুও করতে হলো। এখনই দূর হয়ে যা। হৈমন্তী আরাফাতকে বলল, ভাইয়া একে বের করে দাও, মেজাজ খারাপ হচ্ছে। এখানে আর একটা শব্দও যেন না হয়। হৈমন্তী কথাগুলো বলে চলে গেল। ফরহাদ অপমানে চোখ নামিয়ে ফেলেছে। রাজীব দাঁতের সঙ্গে দাঁত লাগিয়ে বলল, আমার বোনের বিয়ে দিব, তবে কোনো ডিভোর্সি ছেলের সঙ্গে না। ভাত থাকলে কাকের অভাব হয় না। রাজীবের কথা শেষ হলো না। আরাফাত ধাক্কা দিয়ে ওকে বাইরে বের করে দিল। ফরহাদের মা ছেলের জন্য চেঁচামেচি কান্নাকাটি করছেন, সেদিকে কারো নজর নেই। দারোয়ান এসে দুজনকে বের করে দিল। ফরহাদের চোখে মুখে লজ্জা, অপমান বোধ। এভাবেই সেদিন পার হলো। আমেনা বেগম চুপচাপ ঘরে বসে থাকলো। হৈমন্তী দরকার ছাড়া কারোর সঙ্গে কথা বলছে না। আজকে ওর ফ্লাইট। ওদিকে অরিনের বিয়ে। রবিনের পরিবার কিছুই জানে না। হৈমন্তী আরাফাতকে মোটামুটি সব বুঝিয়ে দিয়েছে। তাছাড়া আবির চমৎকার একটা কাজ করেছে। রবিনের বউ বাচ্চার খোঁজ বের করে বাড়িতে নিয়ে এসেছে। মোটামুটি রবিনের ব্যবস্থা হয়ে যাবে। হৈমন্তী আরাফাতকে দীর্ঘ একটা চিঠি লিখে ভাইয়ার টেবিলে রেখে আসলো। লাগেজ নিয়ে ঘর থেকে বের হলো। চয়নিকা দাঁড়িয়ে আছে রনিকে কোলে নিয়ে। হৈমন্তী চয়নিকার সামনে গিয়ে বলল, ভাবি ভালো থেকো, আমি আসছি। চয়নিকা রনিকে দেখিয়ে বলল, কোলে নিবে না? হৈমন্তী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, না, ওকে স্পর্শ করতে আমার বিবেকে বাধে। দয়া করে যা তলিয়ে গেছে তার কাউকে জানতে দিও না। চয়নিকা কিছু বলল না, মাথা নিচু করে আছে। হৈমন্তী আর দাঁড়ালো না, বেরিয়ে আসলো। মায়ের ঘরের সামনে দাঁড়িয়ে থেকে ফিরে আসলো। বাবার সঙ্গে কথা হয়েছে। আরাফাত আবিরদের বাড়িতে আছে। মাসুদ আর রাজীব ওকে নিয়ে যাবে। গাড়িতে বসে রাজীব বলল, হৈমি, তোর ভাবি আর আমি ভেবেছি রোহানের সঙ্গে তোর বিয়েটা সেরে ফেলবো। ছেলেটা তোকে পছন্দ করে। তাছাড়া বাড়ির সকলেই রাজি আছে। গতকাল রাতে আমাদের আলাপ হয়েছে। তুই পড়াশোনা শেষ করে 1 বছর পরে ফিরে আসলে তখন বিয়ে হবে। হৈমন্তী ভাইয়ের কথা উত্তর করল না, চোখ বন্ধ করল। এই বিয়েকে ঘিরে এত কিছু। দুপুর 12টার ফ্লাইটে হৈমন্তী দেশ ত্যাগ করল। আরাফাত জানতো না হৈমন্তী ফিরে যাচ্ছে। যখন জানল তখন নিজেও ফিরে যাবার সিদ্ধান্ত নিল। কিন্তু টেবিলের ওপরে থাকা চিঠিটা পড়ে ওর কপালে চিন্তার ভাঁজ পড়ল। আলো ঝলমলে গ্রীষ্মের দুপুর, আকাশে মেঘ নেই। মাথার উপরে উত্তপ্ত সূর্যটা খাড়াখাড়িভাবে কিরণ দিচ্ছে। রুমে এসি আছে, তবুও কুলকুল করে ঘেমে চলেছে আরাফাত। হৈমন্তী চলে গেছে, কিন্তু ওর জন্য রেখে গেছে একখানা দীর্ঘ পত্র। কিছুক্ষণ আগে রবিনকে পুলিশে দিয়ে বাড়িতে ফিরে জানতে পারল হৈমন্তী নেই। রবিন বর্ষে যে এসেছিল বাপকে সঙ্গে নিয়ে বিয়ে করতে। উপস্থিত সকলের সামনে আবির ওর বউ বাচ্চাকে হাজির করেছে। আরাফাত পুলিশে আগে থেকে খবর দিয়ে রেখেছিল। কাছে যা প্রমাণ ছিল পুলিশের কাছে দেওয়ার আগে কপি করে নিজের কাছে 1 কপি করে রেখেছে। দেশের আইনের উপরে ভরসা করা মুশকিল। ঘুষ দিয়ে দুর্নীতি করে আসামি বেরিয়ে এসে ভিকটিমের ওপরে আক্রমণ করাটা কঠিন কিছু না, অহরহ হচ্ছে। প্রমাণ নিজের কাছে রেখেছে হৈমন্তীর বুদ্ধিতে। মেয়েটা আগেই বলেছিল সব কিছু দুটো করে কপি করতে। তাছাড়া রবিনের স্বীকারোক্তিটা সোশ্যাল সাইটে দিয়ে দেওয়া হয়েছে, এতে সুবিধা আছে, লোকজনকে পাশে পাওয়া যাবে। আবুল চাচা এখনো মেয়ের শোকে রাস্তায় রাস্তায় কেঁদে বেড়াচ্ছে। এবার যদি একটু শান্তি পায়। রবিনের মতো মানুষের সমাজে অভাব নেই। এদের জন্মই হয়েছে সমাজকে পাপে ভরিয়ে তোলার জন্য।
পাপী মানুষগুলোকে যদি মুখ দেখে চেনা যেত তবে কত ভালোই না হতো, কিন্তু তেমন কোনো সিস্টেম নেই। মানুষের মুখ দেখে ভালো খারাপ বোঝা যায় না। অনেক সময় একসঙ্গে বসবাস করেও তাকে চেনা যায় না। সবার মধ্যে ত্রুটি থাকে, কেউ বলতে পারবে না আমি ফ্রেশ। তবু একটা সীমা আছে। আরাফাত কথাগুলো ভেবে হৈমন্তীর চিঠিটা সামনে মেলে ধরল। গোটা গোটা অক্ষরে লেখা, ভাইয়া তোমাকে না জানিয়ে চলে যাচ্ছে, বলতে পারো এক প্রকারে পালিয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ থাকলে হয়তো আমি নিজেকে সামলাতে পারতাম না, দম আটকে মরে যেতাম। ভাইয়া, রনিকে দেখেছ? কি সুন্দর হয়েছে ছেলেটা, ঠিক আমার মতো। মা হবার অনুভূতি আমাকে যন্ত্রণা দিয়েছে, তবুও ওর দিকে তাকালে আমার বুকটা কেঁপে ওঠে। আমি তো ভুলেই গিয়েছিলাম আমার একটা সন্তান আছে। ওকে শুধু গর্ভে ধারণ করেছি, আর কোনো দায়িত্ব তো পালন করতেই পারলাম না। কি করে আমি ওর কাছে গিয়ে নিজের পরিচয় দিব বলো? ভাই ভাবি না থাকলে আমাদের কেউ বাঁচতেই পারতাম না। আল্লাহ সহায় ছিল, তাই তোমাদের মতো এত ভালো মানুষগুলোকে আমার পাশে পেয়েছে। ভাবি রনিকে নিজের সন্তান হিসেবে ভালোবাসে। আমি চাইনি সেখানে ভাগ বসাতে, চাইবো না কখনো। শুধু আমার উপরে আমার প্রচণ্ড অভিমান জমে আছে। আমি তো ওনারই সন্তান, তবুও কেন আমার উপরে উনি এমন অবিচার করেন, সত্যি আমার অজানা। তবুও কিছু বলবো না। উনি হয়তো সত্যি আমার ভালো চেয়েছেন, কিন্তু আমার কপালে ছিল না। জানো ভাইয়া, আমার স্মৃতিতে এরকম একটা দুঃখী মেয়ের কাহিনী গাঁথা ছিল, কিন্তু জানতাম না সেটাই আমি। আবছা মনে ছিল। হাসপাতালে যখন আমার জ্ঞান ফিরল তখনই সবটা বুঝে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল আমি সে আগের মতোই আছি। পেটে হাত দিয়ে অনুভব করতে চেয়েছিলাম আমার বাচ্চাটাকে, কিন্তু সেখানে তো কিছুই ছিল না। তোমাদের সবাইকে দেখলাম, তারপর বুঝলাম কতগুলো বছর পার করে ফেলেছি। ছোট থেকে সকলের বাধ্য থেকেছি, কখনো প্রতিবাদ করা হয়নি। হয়তো এটাই ছিল আমার প্রধান ভুল। যাই হোক ভাইয়া, অনেক কিছু বলে ফেলেছি, এখন আসল কথায় আসি। ওরিন খুব ভালো মেয়ে, একটু আবেগী আর বুদ্ধি কম, তবে মানুষকে আপন করে নেয়ার মতো গুণ ওর আছে। একটা সুন্দর জীবন ওর প্রাপ্য। তুমি আর কত কাল এভাবে একা থাকবে? মেয়েটাকে বিয়ে করে সুখে থাকো। তোমার জন্য ওকে আমার প্রথম থেকে পছন্দ ছিল, কিন্তু মাঝখানে রবিন এসে সব এলোমেলো করে দিল। কষ্ট না পেলে মানুষ সুখের মর্ম কিভাবে বুঝবে? হয়তো কষ্টের পরে ওর জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তোমাকে আমি জোর জবরদস্তি করব না। যদি আমার প্রস্তাবটা পছন্দ হয় বা মনে ধরে, ওকে তুমি গ্রহণ করতে পারো। ঠকবে না, আমি তো তোমার বোন। বোন কি কখনো ভাইয়ের খারাপ চাইতে পারে বলো? একটু মানিয়ে গুছিয়ে নিলে দেখবে তোমরা খুব ভালো থাকবে। আর বড় ভাইয়াকে বলে দিও হৈমন্তের বিয়ে নিয়ে আর না ভাবতে। আমাকে দিয়ে কি তোমরা সেঞ্চুরি করানোর ধান্দা করছো? লোকজন শুনলে হাসবে। বিধবা, সঙ্গে ডিভোর্সির সিলমোহর গায়ে জল করে জ্বলছে। আমি যন্ত্রণায় মারা যাচ্ছি ভাইয়া। অনুরোধ, এসব নিয়ে বাড়িতে আর আলোচনা করো না। তাহলে হয়তো আর বাড়িতে ফেরা হবে না। আমি ঠিকানা পরিবর্তন করব। হয়তো তোমাদের কাছে ফোন করা হবে না, তবে নিয়মিত চিঠি লিখব। একটু নিজের মতো বাঁচতে চাই। তোমরা অনেক করেছো, আর কত করবে। হাজারো ত্রুটি আমার, এতগুলো ত্রুটি নিজেকেই ঠিক করতে হবে। শুধু দোয়া করো লক্ষ্যে পৌঁছাতে পারি, সমাজ থেকে অন্ধকার দূর করার শক্তি নিয়ে ফিরতে পারি। খুব মনে পড়বে তোমাকে। আমাকে ভুল বোঝো না। দেখা হবে যদি কখনো বেঁচে থাকি। ছোট বোনের ত্রুটিগুলোকে ক্ষমা করে দিবা আশা করি। ভাইয়া, সময় কম, আর লিখতে পারছি না, তবে ফিরে গিয়ে কেমন আছি চিঠিতে সব জানাবো। ইতি, তোমার আদরের হৈমি। আরাফাত বেশ কয়েকবার চিঠিটা পড়ে ফেলল। চোখ ঝাপসা লাগছে। মেয়েটার বুদ্ধি জ্ঞান সত্যিই কম। বিদেশ বিভুঁয়ে একা একা থাকার কোনো মানে হয়? কোথায় থাকবে না থাকবে কথাটা চিন্তা করেই ভয় হচ্ছে আরাফাতের।
বড় ভাইয়ের উপরও রাগ হচ্ছে। হৈমন্তীকে টিকিট কেটে দিয়েছে, অথচ ওকে কিছু জানানো হয়নি। এদের বুদ্ধি জ্ঞান কবে হবে ভেবে আফসোস হচ্ছে। আরাফাত রাগে ফুলতে ফুলতে নিচে নেমে আসলো। রাজীব বোনকে বিমানে তুলে দিয়ে ফিরে এসেছে। মাসুদ আসেনি, একবারে ডিউটিতে চলে গেছে। আরাফাত রাজীবের সামনে গিয়ে ব্রুকুসকে বলল, তুমি ওকে একা যেতে দিলে, একবার আমাকে বললে কি এমন ক্ষতি হতো? এসেছিলাম দু ভাই বোনে এখানে থাকতে না, তাহলে আমাকে রেখে যা হলো কেন? আগামী ফ্লাইটে আমি ফিরে যাচ্ছি, এখানে থাকার কোনো মানে হয় না। রাজীব ওর কথা ইগনোর করে সোফায় গা এলিয়ে দিয়ে বলল, আবিরদের বাসা থেকে তোর বিয়ের প্রস্তাব এসেছে। মেয়েটার পাশে থাকা আমাদের কর্তব্য। তাছাড়া বোনের কথা তো মনে আছে, নিজের বোনের জন্য এত কিছু করলাম, আরেকটা বোনের জন্য এইটুকু করতে পারবো না? হৈমি যাবার আগে বারবার বলে গেছে। আরাফাতের রাগ হচ্ছে, অরিনের ওপরেও বেশ বিরক্ত। মেয়েটা মাথা মোটা, আগে থেকে অপছন্দ ছিল, তারপর আবার হারপিক খেয়েছে। লোকজন জানলে মেয়েটার সঙ্গে ওর নিজেরও সম্মান যাবে। তাছাড়াও কিভাবে মেয়েটাকে সুখে রাখবে, এটাই তো বুঝতে পারছে না। হৈমি ওর নিজের বোন, বোনকে ভালোবাসে না এমন ভাই পৃথিবীতে আছে নাকি? বোনকে ভালো রাখা আর পরের বোনকে ভালো রাখার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তাছাড়া আরাফাত কি আগে বিয়ে করেছে নাকি যে জানবে কিভাবে বউকে ভালো রাখতে হয়? নিজের ওপরই নিজের বিশ্বাস নেই, সেখানে অন্যরা কিভাবে ওর ওপরে বিশ্বাস করছে আল্লাহ ভালো জানে। আরাফাতের নীরবতা দেখে রাজীব বলল, আগামীকাল রাতে বিয়েটা হচ্ছে, এত লোকজন নিয়ে কি হবে? বন্ধু বান্ধবী দিয়ে কাজ নেই। আমাদের কিছু লোকজন আর ওদের কিছু লোকজন মিলে 4 হাত এক করে দিব। যত গোপনে বিয়ে হবে ততই বরকত পাওয়া যায়। কিপটে বলিস না ভাইকে, আমি তোর বউকে সাজিয়ে আনবো, তবে লোকজন খাওয়ানোর টাকাগুলো একটা এতিমখানায় দান করে দিব ভাবছি। হৈমি বলেছিল নয়তো অনুষ্ঠান করতাম। মেয়েটার বুদ্ধি হচ্ছে, অন্যদিকে আমার কমছে। বয়স হচ্ছে, কবে না জানি মরে যাই। রাজীবের এলোমেলো কথাবার্তা শুনে আরাফাতের রাগ কমার বদলে বৃদ্ধি পাচ্ছে। বয়স হচ্ছে বলেই কি মরতে হবে? কি অদ্ভুত! বয়স 40-এর কাছাকাছি হয়নি এখনো, অথচ মরার চিন্তা করছে। আরাফাত উত্তর দিতে পারল না। যেখানে ভাই বোন মিলে ওর বিয়ে ঠিক করেছে সেখানে ওর কিছু বলার নেই। বড় ভাইকেও যথেষ্ট সম্মান করে। যদি ভাই ভাইয়ের মধ্যে এই সম্মান আর ভালোবাসাটা না থাকতো, তবে কবে এই সংসার আলাদা হয়ে যেত। আমেনা বেগম এদিক থেকে ছেলে মেয়েকে সঠিকভাবে মানুষ করতে পেরেছেন। তাছাড়া ওরা সব নিজের বাবার মতো হয়েছে। খলিল মির্জা মানুষ হিসেবে চমৎকার, পরকেও আপন করে নিতে জানেন। বাসর ঘরে বসে আছে অরিন। কিছুক্ষণ আগে ওকে এখানে রেখে গিয়েছে চয়নিকা আর মাসুদের বউ রুনি। যাবার আগে কানে কানে কিছু অশালীন কথাবার্তা বলে গেছে, যেগুলোর জন্য ওর কান্নাটা আরো বেশি পাচ্ছে। ফুফিয়ে ফুফিয়ে উঠছে, শরীর দুর্বল ছিল, তারপর আবার অতিরিক্ত কান্নাকাটি, সব মিলিয়ে মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে, চোখ অন্ধকার দিচ্ছে। অন্যদিকে আরাফাত বাগানে পায়চারি করছে। ঘরে যাবার কথা ভাবলে ঘেমে গেটে একাকার অবস্থা। চয়নিকা ওকে খুঁজে বেড়াচ্ছে। বাড়িতে বাইরের লোকজন নেই, খালাতো ভাই বোনেরা এসেছে। ওদের বাসা নিকটবর্তী, তাই ওদেরকে বাদ দেওয়া যায়নি। আরাফাত কথাগুলো ভাবতে ভাবতে ওর ডাক পড়ল। দূর থেকে দেখলো চয়নিকা আর রুনি হেসে হেসে গড়িয়ে পড়ছে। আরাফাত বুঝতে পারল এই রমণীরা ওকে এমনি ছাড়বে না, লজ্জা দেওয়ার চেষ্টা করবে। আরাফাত মুঠো শক্ত করে প্রস্তুতি নিল। যাই বলুক, লজ্জা ভয় বা রাগ কিছুই করবে না। আপাতত ও বয়রা, কানে শোনে না। ওকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রুনি বলল, আহারে দেবরজি, ঘরে বউ রেখে বাগানে কি করো? ফুল তুলতে এসেছ? আমাকেই বলতে। চয়নিকা ওর কথায় ফোড়ন কেটে বলল, নিশিরাত, বাঁকা চাঁদ, আকাশে। আহা, ভুল বললাম, আকাশে নয় গো,
সে তো তোমার পালঙ্কে। দেবরজি, ভয় নাকি লজ্জায় মুখ লুকিয়ে আছো? তোমার থেকে কিন্তু এসব আশা করা যায় না। তুমি না বীর? চয়নিকা গম্ভীর হয়ে কথাগুলো বলার চেষ্টা করলো, কিন্তু শেষ রক্ষা হলো না। রুনি শব্দ করে হেসে ওঠার জন্য নিজেকে ধরে রাখতে না পেরে ওর সঙ্গে হেসে ফেলল। আরাফাত এদের উপরে প্রচণ্ড বিরক্ত। ঠোঁট কাটা টাইপের ভাবি থাকলে বিয়ের স্বাদ দেবরদের এমনিই পালাবে, তাতে সন্দেহ নেই। আপাতত সেসব পরে ভাবা যাবে, এখানে থাকা যাবে না ভেবে চলে আসতে গেল, কিন্তু পারল না। রনি ফট করে একটা গোলাপ ছিঁড়ে ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা ওকে দিবে। মেয়েদের ফুল অনেক পছন্দের। দামি অলংকার বা উপহারের থেকেও ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়েও বউকে খুশি করা যায়। খেয়াল রেখো আর সময় দিও, সব ঠিক হয়ে যাবে। রাগারাগি করবে না। মেয়েটা সরল টাইপের আর ভয় পাচ্ছে, ওকে স্বাভাবিক করে তোলা তোমার দায়িত্ব। আরাফাত রুনির কথাগুলো মন দিয়ে শুনল। ভাবিগুলো সত্যিই খুব ভালো। এত ভালো কেন এরা? কথাটা ভেবে মুখ খুলল। লজ্জা, উপদেশ, ভয় সব কিছুই শেষ। আরও কিছু দেবেন বা বলবেন মহামান্য রমণীগণ? বলুন বলুন, সময় এসেছে বলার। ছোট ভাইয়ের উপরে এমন অত্যাচার আল্লাহ সইবে না। চয়নিকা ঠোঁট উল্টে বলল, দেবরজি, ওদিকে বউ অপেক্ষা করতে করতে বুড়িয়ে যাচ্ছে। আর কতকাল বাগান বিলাস করবেন শুনি? তাড়াতাড়ি যাও, রাত হয়েছে। তোমার ভাইও জেনে গেছে তুমি রুমিনী। রাগ করবেন কিন্তু। আরাফাত যাচ্ছি বলে চলে গেল। এখানে দাঁড়িয়ে থাকা মানে লজ্জায় পড়া। ও দ্রুত গতিতে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। রুমে লাইট জ্বলছে, কিন্তু বাসর ঘরের একই দশা। ঘরটা কোথায় ফুল দিয়ে সাজানো থাকবে চারদিকে, তা না, ফুলের মালাগুলো খাটের মাঝখানে সব খুলে জড়ো করে রাখা। অরিনকে কোথাও পাওয়া গেল না। আরাফাত বিড়বিড় করলো, মাথা মোটা মেয়েটা কোথায় আছে কে জানে। ও বাথরুম চেক করে বাইরে উকি ঝুঁকি দিল। বাসর ঘরে বউ নেই। আরাফাতের চিন্তা হচ্ছে, হারিয়ে গেল না তো? কথাগুলো ভেবে ও বিছানা থেকে ফুলগুলো তুলতে গিয়ে ভারী ভারী লাগলো। শেষমেশ উপর থেকে ফুল সরিয়ে দেখল অরিন ভেতরে অচেতন হয়ে পড়ে আছে। আরাফাতের মাথায় হাত। এ কেমন বউ আর বাসর ঘরে বাবা। ও দ্রুত গতিতে ফুলগুলো সব পরিষ্কার করে পানি এনে অরিনের মুখে ছিটিয়ে দিল। কয়েকবার পানি ছিটানোর পরে বেচারির জ্ঞান ফিরল। প্রথমে ও আরাফাতের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে ভ্যা ভ্যা করে কেঁদে ফেলল। আরাফাত জানতো এমনি হবে। এরে দিয়ে এটাই আশা করা যায়। নিজেকে শান্ত রেখে দাঁতে ঠোঁট চেপে বলল, কান্নাকাটি পরেও করা যাবে। ফ্রেশ হয়ে আসো, ঘুম পাচ্ছে। আর হ্যাঁ, বাথরুমে কিন্তু হারপিক আছে, একদম নতুন। ভুল করে ওটার দিকে নজর দিবে না। সকাল হলে সরিয়ে রাখবো। আরাফাতের কথা শুনে অরিনের কান্না থেমে গেল। লোকটা ওকে অপমান করছে। একবার ভুল করে হারপিক খেয়েছে বলে কি বারবার খাবে? একজনকে ভালোবেসে আরেকজনের সঙ্গে সংসার শুরু করা কি সহজ নাকি? ভুলতে সময় লাগে। কান্না পেলে ওর কি দোষ? লোকটা ভীষণ খারাপ। ওকে সবসময় অপমান করার জন্য মুখিয়ে থাকে। সকালবেলায় সোনালি সূর্যের কিরণ চোখে পড়তেই ঘুম ভেঙে গেল অরিনের। নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে বেশ কষ্ট হচ্ছে। তাছাড়া রাতে ঘুম হয়নি ভালো। সবসময় মনের মধ্যে নানা রকম চিন্তা ঘুরপাক খেয়েছে। আরাফাত মানুষ হিসেবে খারাপ না, ওর সঙ্গে কোনো বেয়াদবি করেনি, কিন্তু হারপিকের বিষয় নিয়ে অপমান করেছে। গতকাল রাতে মাথা ঘুরছিল, ফ্রেশ হওয়ার জন্য বিছানা থেকে নামতে গিয়ে ফুলগুলো নিয়ে বিছানায় পড়ে গিয়েছিল। তারপর কিছু মনে ছিল না। ফুলের নিচে চাপা পড়ে মরার মতো অবস্থা। কথাগুলো ভেবে অরিন পাশ ফিরে তাকালো। সেখানে আরাফাত নেই, হয়তো আগেই উঠে গেছে ওকে না জাগিয়ে। অরিনের ধ্যান ভাঙল রুনির কথা শুনে। দরজা খোলা ছিল। রুনি ভেতরে উকি দিয়ে আরাফাতকে না দেখে চলে এসেছে। রুনি হাসি মুখে বলল, ঘুম কেমন হলো? নাস্তা করবে তো, সকলে অপেক্ষা করছে। অরিন মলিন হেসে মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল, ঘুম ভালো হয়েছে। রুনি ওকে নিচে যাবার তাগিদ দিয়ে চলে গেল। অরিন দ্রুত বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। পরনে লাল রঙের শাড়িটা। শাড়ি পরার অভ্যাস নেই বললেই চলে।
ছোটবেলাতে পড়েছিল, একটু একটু মনে আছে। উল্টোপাল্টা করে রাতে নিজে যা পেরেছিল সেভাবে চেঞ্জ করেছে, কিন্তু এখন তো নিচে যেতে হবে, যেমন তেমন করে যাওয়া যাবে না। অনেক ভেবে চিন্তে ভিডিও দেখে মোটামুটি শাড়িটা ঠিক করে নিচে নেমে আসলো। টেবিলে সবাই বসে আছে, চয়নিকা খাবার পরিবেশন করছে। আরাফাতের পাশে চেয়ারটা ওর জন্য খালি রাখা হয়েছে। রুনি ওকে দেখিয়ে দিল। ও শব্দ না করে চুপচাপ বসে পড়ল। আরাফাত ছেলেটা রোবটের মতো মনোযোগ দিয়ে খাচ্ছে, কথাবার্তা বলছে না। অরিনের লজ্জা পাচ্ছে। এই পরিবারের সবগুলো মানুষও চেনা জানা, মনে হচ্ছে এই জন্যই লজ্জাটা একটু বেশি বেশি পাচ্ছে। রাজীব ডিমে কামড় বসাতে বসাতে আরাফাতকে উদ্দেশ্য করে বলল, বিয়ে শাদী তো হলো, এবার পরবর্তী পরিকল্পনা কি? বাইরে কিছু না করতে চাইলে আমার সঙ্গে ব্যবসাতে মনোযোগ দিতে পারিস, উন্নতি করবি। আরাফাত খাওয়া থামিয়ে ব্রুকুসকে বলল, আমি এখানে নতুন করে কিছু করব না ভাইয়া। তাছাড়া অরিনের পড়াশোনা বন্ধ হয়ে যাবে এখানে থাকলে। হৈমির খোঁজ নিতে হবে, আমরা সামনের সপ্তাহে ফেরত যাচ্ছি। তাছাড়া ওখানে জবটা আমি ছাড়তে পারছি না। যেটা ভালো মনে হয় কর, তবে পরের দেশে পড়ে থাকার চাইতে এখানে থাকাই ভালো মনে করছি। স্থায়ীভাবে থাকবো না, চলে আসবো কোনো এক সময়, তবে এখন না ভাইয়া। অরিন চুপচাপ আরাফাতের কথাগুলো শুনল। লোকটা ওকে নিয়ে চিন্তা করছে, বিষয়টা ভেবে ওর মন ভালো হয়ে গেল। গতকাল হারপিক নিয়ে খোঁটা দিয়েছিল, তখন মনে হয়েছিল সত্যিই লোকটা খুব বাজি। কথাগুলো ভেবে অরিন খাওয়াতে মনোযোগ দিল। ফারজানা হক রাজীবকে ফোন করেছিল। আরাফাত আর অরিনকে ওখানে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আরাফাত যেতে চায়নি, তবুও যেতে হচ্ছে। খাওয়া শেষ করে অরিন রুমে গেল রেডি হওয়ার জন্য। রুমে গিয়ে তাড়াতাড়ি শাড়িটা চেঞ্জ করে চুলগুলো বেঁধে নিল। ঠিক তখনই আরাফাত রুমে ফিরল। অরিন আয়নার সামনে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে ব্যস্ত। মনে হলো শাড়িটা আহামরি খারাপ পড়েনি। আরাফাত অরিনের মাথা থেকে পা পর্যন্ত দেখে ভ্রু কুঁচকে ফেলল। অরিন পেছন ফিরে ওর চোখে চোখ পড়ে যাওয়ায় লাজুক হেসে বলল, সুন্দর লাগছে না? আমি সব পারি। আরাফাত হাসলো না, বরং বিরক্ত হলো। কুচকানো ব্রু আরও কুচকে নিয়ে বলল, সেই লাগছে। রাস্তা ঝাড়ু দিয়ে বেড়ায় ওদের মতো স্টাইল, দারুণ হয়েছে। এভাবে নিচে যাওয়ার পরিকল্পনা থাকলে বাদ দাও, ভাবিরা অজ্ঞান হয়ে যাবে। অরিন কিছুই বুঝতে পারল না। ঠিকই তো আছে, পাজি লোকটা ওকে আবারও অপমান করছে। অরিন রাগে ফুলছে। আরাফাত ওকে ইগনোর করে বেরিয়ে গেল। তার কিছুক্ষণের মধ্যেই চয়নিকা এসে হাজির। অরিন শাড়িটা সম্পূর্ণ উল্টো করে পড়েছে। চয়নিকা ওকে ঠিকঠাক করে গুছিয়ে দিল। চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে আবির। কাটা হাতে ইনফেকশন হয়েছে, ডাক্তার ড্রেসিং করে দিয়েছে। এক হাত দিয়ে কাজকর্ম করতে বেশ অসুবিধা হচ্ছে। সামনেও সেক্রেটারি জাবেদ বসে আছে। জাবেদ অনেকক্ষণ ধরে কিছু একটা বলার জন্য চেষ্টা করছে, কিন্তু ভয়ে বলতে পারছে না। আবির চোখ বন্ধ রেখে বলল, জাবেদ দ্রুত বলে ফেলো, সময় নষ্ট করা ঠিক হচ্ছে না। বিকালে মিটিং আছে, ফাইলপত্র কিছুই তো চেক করা হলো না। জাবেদ নড়ে চড়ে বসে ঢোক গিলে বলল, ম্যাডাম চলে গেলেন, আপনি কিছু বললেন না কেন স্যার? এত পাগলামি করে বিয়েটা করলেন, অথচ কাউকে জানাতে পর্যন্ত দিলেন না। বিষয়টা হজম হচ্ছে না। জাবেদের কথা আবির বিরক্ত হলো। ও ঝটপট সোজা হয়ে বসে ভ্রু কুঁচকে বলল, ঘটনাটা তোমার ভুলে যায় ভালো জাবেদ। আমিও ভুলে গিয়েছি। ওকে আটকানোর কোনো ইচ্ছে ছিল না আমার। যা আমার ছিল সেটা আমারই থাকবে। একটু খোলা হাওয়ায় উড়ে আসুক। তাছাড়া ওকে বিরক্ত করা আমার উদ্দেশ্য ছিল না। ওকে সাহায্য করতে চেয়েছি আর করেছি। যাই হোক, আজকের পরে ওকে নিয়ে আর কিছু বলবে না। যাও, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। জাবেদ আবিরের কথার অর্থ বুঝতে পারল না। মনের মধ্যে হাজারো প্রশ্ন উকিঝুঁকি দিচ্ছে, সেগুলোকে শান্ত করে বেরিয়ে গেল। চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে এই অতিরিক্ত কৌতূহলের জন্য। আবির পূর্বের ন্যায় আবারও চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিল। রোহানের সঙ্গে কিছুদিন যাবৎ কথাবার্তা হয় না। হৈমন্তী রবিনের বাড়িতে যাবার দিন সকালবেলা আবিরের সঙ্গে রোহানের তর্কাতর্কি হয়েছিল। আবির ইচ্ছে করলে ওর সঙ্গে যোগাযোগ করতে পারত, কিন্তু করেনি। ছেলেটা হঠাৎ এমন পরিবর্তন হয়ে গেল কিভাবে বুঝতেই পারছে না। প্রতিটা মানুষের মধ্যে হিংসা আছে, কারো বেশি আবার কারো কম। লোকের সফলতা দেখে জ্বলে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। রোহানের অবস্থাও তাই। হৈমন্তীর জন্য হঠাৎ ওর মনে অনুভূতির সৃষ্টি হয়েছে।
সেটা আবিরের জন্য। আবির কথাগুলো গভীরভাবে ভাবছে। হঠাৎ কারো পায়ের শব্দ ওর ধ্যান ভাঙল, কিন্তু ও চোখ খুলল না। অফিসের কর্মচারী হলে ওর থেকে অনুমতি নিত। কে হতে পারে ভাবতে ভাবতে পরিচিত কণ্ঠস্বর শুনে তাকিয়ে দেখল রোহান ওর সামনে বসে আছে। ছেলেটার ঠোঁটে তৃপ্তির হাসি। আবির মুখ স্বাভাবিক রেখে প্রশ্ন করল, হঠাৎ আমার অফিসে? রোহান হাসিটা আরো চড়া করে বলল, আসতে বুঝি মানা ছিল? বন্ধুর অফিসে আসবো, এতে অনুমতির কি আছে? শোন, একটা ঠান্ডা কফি খাওয়া, বাইরে প্রচণ্ড গরম পড়ছে। আবির ফোন করে কফির অর্ডার দিয়ে বলল, অরিনের বিয়ের দিন কোথায় ছিলি? আমার সঙ্গে ঝামেলা হয়েছে, তাই বলে ওই বাড়ির সঙ্গেও নাকি? দূর, ও বাড়ির সঙ্গে কেন হবে? ওটা বোনের শ্বশুর বাড়ি, সেই সঙ্গে আমারও না হওয়া হবু শ্বশুর বাড়ি, ঝামেলার প্রশ্নই আসে না। আবির ব্রুকুসকে বলল, হবু শ্বশুর বাড়ি মানে? হৈমন্তীর সঙ্গে আমার বিয়ের কথাবার্তা হচ্ছে। দুলাভাই আপা রাজি আছে। ওর পড়াশোনা শেষ হলে আমাদের বিয়ে। আপাতত মন দিয়ে কাজকর্ম করছে। টেনশন ছিল ওকে নিয়ে, এখন তো আর নেই। আবিরের ভীষণ বিরক্ত লাগছে রোহানের কথাবার্তা শুনে। বন্ধু না হলে ঘুষি দিয়ে দাঁত ভেঙে দিত। আবির রাগ নিয়ন্ত্রণ করে আস্তে করে বলল, হৈমি রাজি আছে? ওর অনুমতি নিয়েই বিয়েটা হচ্ছে নাকি? রোহান থতমত খেয়ে বলল, ওর আবার অনুমতি কিসের? আগের বিয়ের সময় দুলাভাই যাকে বলেছে তাকেই বিয়ে করছে। মেয়েদের কথাবার্তার মূল্য আছে নাকি? বড় ভাই ভাবি আছে, ওদের কথার বাইরে কথা বলার সাহস ওর নেই। আবির দাঁতে দাঁত চেপে বলল, কথাগুলো হৈমির সামনে বলিস, তোকে ধুয়ে দিতে সময় নিবে না। দুর্বল যদি সবল হয়ে যায় তাহলে কিন্তু পদে পদে বিপদ। সে যাই হোক, বিয়েটা হবে, দেখে নিস। তোকে বলেছিলাম তো, আমি জিদ করি না, যদি করি তবে সেটা আমার করেই ছাড়ি। বুঝতে পেরেছি, কিন্তু রোহান, এটা তো ঠিক হচ্ছে না। তুই অনিমাকে ভালোবাসিস, মেয়েটার সঙ্গে যা করেছিস ক্ষমার অযোগ্য। তবুও সে তোকে একটা সুযোগ দিচ্ছে। অনিমা আমাদের বন্ধু, তুই বন্ধু হয়ে বন্ধুর সঙ্গে এমন করতে পারিস না। মেয়েটা এ অবস্থায় কোথায় যাবে বলতো? বাড়িতে জানাজানি হলে মেয়েটা সুইসাইড করবে। শোন আবির, তুই নিজেও কত মেয়ের পেছনে ঘোরাঘুরি করেছিস সে কথা সবাই জানে। ক্লাস 10-এ থাকতে শেলির সঙ্গে 3 মাস চুটিয়ে প্রেম করেছিস, সেসব বলেছি আমি? তখন ছোট ছিলাম, কম বুঝতাম। ওর পরে আমি কখনো এসব করেছি বল? অনিমা মা হতে চলেছে, বাচ্চাটার কি হবে একটু ভাব। রোহান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, বর্তমান যুগে এসব অহরহ হচ্ছে। অনিমা এ যুগের মেয়ে, ওকে নিয়ে তো চিন্তা করা লাগবে না। ওর চিন্তা ছাড়, নয়তো তুই নিজে গিয়ে বাচ্চার দায়িত্ব নিয়ে নে। বাধা দিচ্ছে কে? আবিরের মেজাজ এবার চরম খারাপ হলো। রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। টেবিল চাপড়ে বলল, কুকাম করার সময় মনে ছিল না এখন বাচ্চার দায়িত্ব আমাকে নিতে হবে? তোর পাপের ফল তোকেই নিতে হবে। আমি কিন্তু সবাইকে বলে দিব। রোহানের মধ্যে ভয় বা কোনো ভাবান্তর হলো না। আয়েশি ভঙ্গিতে কফির কাপে মুখ ডুবিয়ে বলল, কে বিশ্বাস করবে তোকে? তাছাড়া অনিমাকে আমি 1 লক্ষ টাকা দিয়ে বলেছি আমার পেছনে না ঘুরতে। শোন, বন্ধু আছিস, বন্ধুর মতোই থাকবি। তাছাড়া যার জন্য এত কিছু, তাকেই যখন পেয়ে যাচ্ছি, তাই তোর সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাইছি না। দোস্ত, পরে ঝামেলা নিয়ে আমাদের বন্ধুত্ব নষ্ট করিস না। আবিরের শরীর জ্বলছে। এই মানুষটা এত বেহায়া কেন কে জানে। হৈমন্তীর সঙ্গে বিয়েটা শুধু এর জন্যই করেছিল। সেদিন রোহানের কথা শুনে মনে হয়েছিল হৈমন্তী ভাইদের কথায় রাজি হয়ে রোহানকে বিয়ে করে নিবে। সেই ভয়ে জোর জবরদস্তি করে বিয়ে করলো। মেয়েটা নিজ থেকে বিয়ে না আটকাতে পারলে ও নিজে যাবে বিয়ে আটকাতে। বর জীবিত থাকতে বউয়ের বিয়ে দেওয়া সাধ্য কোন ব্যাটার আছে? আবির সবগুলোকে দেখে নিবে। রোহান আরো 1 ঘন্টা বকবক করে বিদায় নিল। আবির সারা সময় চুপচাপ বসে ওকে সহ্য করলো। আপাতত ঝগড়া ঝামেলা করার মানে হয় না। সুযোগ আসবে, শুধু অপেক্ষা মাত্র। উত্তর আমেরিকার জনবহুল নগরী মেক্সিকো সিটিতে অবস্থান করছে হৈমন্তী। 2 দিন বাসা চেঞ্জ করা নিয়ে খুব ব্যস্ত সময় পার করেছে। বাসা খোঁজা একটা ঝামেলার কাজ। তাছাড়া শুধু বাসা হলেই তো হবে না, বাসার পরিবেশটা কেমন সেদিকেও নজর রাখতে হয়। একটা প্রবাসী বাঙালির বাসা ভাড়া নিয়েছে হৈমন্তী। ভদ্রমহিলা বিধবা, ছেলে মেয়ে আছে, কিন্তু কেউ ভদ্রমহিলার সঙ্গে থাকে না। ছেলেটা জব করে, অন্য শহরে থাকে, আর মেয়েটার বিয়ে হয়েছে, জামাইয়ের সঙ্গে থাকে। বাসার ভাড়াটাও খুব বেশি না,
হৈমন্তীর অ্যাকাউন্টে বেশ কিছু টাকা আছে। একটা ছোটোখাটো কোম্পানিতে 2 বছর কাজ করেছিল। আরাফাত ওর টাকা খরচ করতে দেয়নি, ফলে টাকাগুলো জমানো আছে। এটাই এর একমাত্র ভরসা। নতুন চাকরি খুঁজতে হবে। আপাতত ছোটোখাটো একটা হলেই হবে। ভদ্রমহিলার বেশ মিশুক টাইপের। ওকে চাকরি খুঁজতে সাহায্য করবে বলেছে। ইউনিভার্সিটির আশেপাশে থাকতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। তাছাড়া চেনা জানা কারোর সঙ্গে যোগাযোগ রাখার কোনো ইচ্ছে নেই। ক্লাস নিয়মিত করবে। হৈমন্তী কথাগুলো ভাবছিল আর বিছানা ঠিক করছিল। হঠাৎ দরজায় শব্দ হলো। হৈমন্তী দ্রুত দরজা খুলে বাইরে উকি দিয়ে দেখল মরিয়ম আন্টি দাঁড়িয়ে আছে। হৈমন্তী মিষ্টি এসে জিজ্ঞাসা করলো, আন্টি কিছু বলবেন? আমার সঙ্গে হাসপাতালে যাবে একটু? আমার এক আত্মীয় হাসপাতালে ভর্তি আছে, যেতে হবে। হৈমন্তী কিছু ভেবে নিয়ে বলল, নিশ্চয়ই, আপনি অপেক্ষা করুন, আমি আসছি। হৈমন্তী দ্রুত ড্রেস চেঞ্জ করে নিল। লং ড্রেসের সঙ্গে হিজাব জড়িয়ে মুখ বেঁধে ভদ্রমহিলার সঙ্গে বেরিয়ে পড়ল। হাসপাতালে এসে করুণ এক দৃশ্য হৈমন্তীর কোমল হৃদয় দুমড়ে মুচড়ে ফেলল। নিয়তি এত নিষ্ঠুর জানা ছিল না। কয়েকদিনের সদ্য জন্ম নেওয়া বাচ্চাটাকে রেখে বাবা মা দুজনেই মৃত্যুর দেশে পাড়ি দিয়েছে। বাচ্চাটার চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। মারিয়াম আন্টির দূরসম্পর্কের কোনো এক বোনের মেয়ে আর জামাই সড়ক দুর্ঘটনাতে মারা গেছে। মেয়েটা 4 কুলে মারিয়াম বানু ছাড়া কেউ ছিল না। ছোটবেলাতে মা মারা গেছে, বাবা থেকেও নেই। মারিয়াম বানু মেয়েটাকে নিজের কাছে রেখে লালন পালন করেছেন। পরে মেয়েটা থাইল্যান্ডের এক ছেলেকে ভালোবেসে বিয়ে করে। ছেলেটার পরিবার সম্পর্কে ওনারা কিছুই জানেন না। মারিয়াম বানু মাতৃ স্নেহে মেয়েটিকে পালন করেছেন। তার এমন করুণ মৃত্যুতে উনি একদম ভেঙে পড়লেন, কান্নাকাটি করছেন। হৈমন্তী কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। পুলিশ কেস হয়েছে, যেহেতু সড়ক দুর্ঘটনাতে মারা গেছে তাই। হাসপাতালে 2 দিন ধরে লাশ পড়ে আছে। মারিয়াম বানু জানতেন না। আজকে ওনাকে একজন ফোন করে বললেন হাসপাতালে আসতে হবে, একজন রোগী আছে। ময়না তদন্তের রিপোর্ট পর্যন্ত এসে গেছে। কয়েকজনের সহযোগিতায় লাশ দাফনের ব্যবস্থা করা হলো, কিন্তু সমস্যা হচ্ছে বাচ্চাটাকে নিয়ে। বাচ্চার সব দায়িত্ব এখন মারিয়াম বানুর উপরে, কিন্তু উনি তো মুরব্বী মানুষ, আজ আছেন তো কাল নেই। তাছাড়া বাচ্চাটাকে লালন পালন করতে হলে উপযুক্ত মানুষের প্রয়োজন। হৈমন্তীর ভীষণ মন খারাপ হলো বাচ্চা মেয়েটাকে দেখে। এত কান্নাকাটি করছিল দেখে হৈমি খুব যত্ন নিয়ে নিজের কোলে তুলে নিল। বাচ্চাটাকে দেখতে বিদেশিদের মতো মনে হলো, চুলগুলো কালো, একদম মায়ের মতো। হৈমন্তী বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে শান্ত হয়ে গেল। ওর মাতৃ হৃদয় আহাজারি করে উঠল। নিজের বাচ্চার কথাগুলো মনে হলো। চোখ দিয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ল। হৈমন্তীর মনে হলো বাচ্চাটার দরকার। একাকিত্বের সঙ্গী হিসেবে বাচ্চাকে ওর চাই। হৈমন্তী সাহস করে মারিয়াম আন্টিকে বলল, আন্টি বাচ্চাটাকে আমি লালন পালনের দায়িত্ব নিতে চাই, তাহলে কি আপনি দিবেন? কোনো অসুবিধা হবে না, ওকে আগলে রাখবো, প্রমিস। হৈমন্তীর কথা শুনে মারিয়াম বানু অনেক ভাবলেন। বাচ্চা নিব বললেই তো আর যাকে তাকে বাচ্চার দায়িত্ব দেওয়া যায় না। তাছাড়া এখানকার একটা নিয়ম আছে। হৈমন্তী নিজের স্বামী বা পরিবারের লোকজন সম্পর্কে কিছু বলেনি। ওকে দেখলেও মনে হয় না ও বিবাহিত। মারিয়াম বানু বাঙালি, উনি জানেন এটা নিয়ে পরে ঝামেলা হতে পারে, তাই ভেবেচিন্তে বললেন, তোমাকে দিতে অসুবিধা ছিল না, কিন্তু তুমি তো বিবাহিত নও। অবিবাহিত একটা মেয়েকে আমি এই বাচ্চার দায়িত্ব দিতে পারি না। ওকে আমি এতিমখানা দিয়ে দিব। হৈমন্তীর হঠাৎ আবিরের মুখটা মনে পড়ে গেল। ও তো বিবাহিত, আর সেই বজ্জাত লোকটা ওর বর। কথাটা ভেবে ও চট করে বলে ফেলল, আন্টি আমি বিবাহিত, আমার স্বামী আছে, উনি বাংলাদেশে আছেন। ভদ্রমহিলার ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল। উনি চিন্তায় ছিলেন বাচ্চাটাকে নিয়ে। হৈমন্তীর কথা উনি সন্তুষ্ট হয়ে বললেন, তোমার স্বামীর অনুমতিপত্র, সঙ্গে বিয়ের রেজিস্ট্রি পেপার, আর তোমাদের দুজনের পক্ষ থেকে একটা পেপার কোর্টে জমা দিলেই হবে। মারিয়াম আন্টির কথায় থতমত খেয়ে গেল হৈমন্তী। ভেবেছিল শুধু বিবাহিত জানলে বাচ্চা দিয়ে দিবে, কিন্তু না, এখানে তো রীতিমতো যুদ্ধ করতে হবে। তাছাড়া বাচ্চার বাবা মা মারা যাবার পর বাচ্চার দায়িত্ব একটা এতিমখানার উপরে ন্যস্ত করা হয়েছিল। ওখান থেকে নিতে হলে প্রপার কাগজপত্র লাগবে। এগুলো ছাড়া বাচ্চা কিছুতেই দিবে না। কি একটা বিপদ।
হৈমন্তী তো আগে থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, বাচ্চাটাকে ওর নিতেই হবে যে কোনো উপায়। দরকার হলে বজ্জাত আবিরের সঙ্গে কথা বলবে। একটু কথা বলায় যদি বাচ্চাটা ওর হয়ে যায় তাহলে দোষটা কোথায়? হৈমন্তী কথাগুলো ভাবতে ভাবতে একজন এসে ওর কোল থেকে বাচ্চাটা নিয়ে গেল। হৈমন্তী হতাশ হয়ে রুমে ফিরে আসলো। মন মেজাজ হঠাৎ খারাপ হচ্ছে। আবিরের সঙ্গে যোগাযোগ করতে হবে, আগামীকালের মধ্যে ওগুলো চাই। কথাগুলো ভেবেও আবিরের নাম্বারটা ফোনে তুলে নিল। ফোন দিয়ে কয়েকবার কাটাকাটি করলো। মনের মধ্যে লজ্জা নাকি জড়তা কাজ করছে বুঝতে পারছে না। হৈমন্তী এবার মনে মনে সাহস সঞ্চয় করে ফোন দিয়েই ফেলল। দুবারের মাথায় ফোন রিসিভ হলো। হৈমন্তী কি দিয়ে শুরু করবে বুঝতে পারল না, চুপচাপ থাকলো। ওপাশ থেকে কয়েকবার হ্যালো হ্যালো করে চুপচাপ হয়ে গেল। দুপ্রান্তে দুজন মানুষের নিঃশ্বাসের শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। আবির এবার গলা পরিষ্কার করে বলল, এই অদমকে তাহলে এতদিনে মনে পড়েছে, কি সৌভাগ্য আমার। বরকে হঠাৎ মনে পড়ল কারণ? হৈমন্তী চোখ মুখ খিচিয়ে বন্ধ করে বলল, আমার বাচ্চা চাই। চাই মানে এখনই চাই। আপনি ব্যবস্থা করে দিবেন যেভাবেই হোক। হৈমন্তীর এমন কথাবার্তা শুনে ও টাসকি খেয়ে গেল। মেয়ের মাথা কি গেছে, পাগল হয়ে গেছে? আবির ঢোক গিলে ফিসফিস করে বলল, মাথা ঠিক আছে হৈমি, বাচ্চা নিতে চাইছো আমার অসুবিধা নেই, কিন্তু তুমি তো দূরে আছো। আমার এখানে তোমাকে আসতে হবে, আমার ভিসার মেয়াদ শেষ, সময় লাগবে যেতে। আবিরের কথায় ব্রু কুঁচকে ফেলল হৈমন্তী। লোকটা ক বলতেই কলকাতা চিনে গেল। ও নিজের উপরে বিরক্ত লাগছে। কি দরকার ছিল বিস্তারিত না বলে অর্ধেক কথা বলার? হৈমন্তী ধমক দিয়ে বলল, আপনি সত্যিই পাজি, পুরোপুরি না শুনে মন্তব্য করছেন, আগে শুনবেন তো। হৈমন্তীর ধমক শুনে আবির নিরাশ হলো। এতক্ষণ অফিসে ছিল, চেয়ারে বসে টেবিলের ওপরে পা তুলে আয়েসি ভঙ্গিতে কফির কাপে মুখ ডুবিয়ে হৈমন্তীর কথা ভাবছিল। সেই সময় হৈমন্তীর ফোন আসলো। আমেরিকার নাম্বার দেখে ব্রু কুঁচকে ফেলেছিল। পরে হৈমন্তীর নিঃশ্বাসের শব্দ শুনে শিওর হলো এটা হৈমন্তী। আবির একগাদা বিস্ময় নিয়ে ফোন রিসিভ করেছিল। হৈমন্তীর পক্ষ থেকে খুব দরকার ছাড়া ফোন আসবে না ওর জানা ছিল। তাছাড়া মেয়েটা যেখানে নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে চাইছে না, সেখানে ওর সঙ্গে যোগাযোগ রাখার তো প্রশ্নই আসে না। হৈমন্তীর কথাও ধ্যান ভাঙল। মিস্টার আবির এহসান, খুব দরকার বিদায় ফোন করেছে। আমি একটা বাচ্চা দত্তক নিতে চলেছি, আপনাকে ছাড়া সম্ভব হচ্ছে না। আশা করি আপনি আমাকে সাহায্য করবেন। আবিরের মুখটা এবার থমথমে হয়ে গেল। বিড়বিড় করে বলল, কপালে এই ছিল, কোথায় নিজেদের বাচ্চা হবে সে পরিকল্পনা করব তা না। আবিরের কথা হৈমন্তীর কান পর্যন্ত সবটা পৌঁছালো না। ও আবারও আগের কথাগুলো রিপিট করলো। আবির কিছু ভেবে দাঁত বের করে হেসে বলল, শর্ত মানলে নিশ্চয়ই সাহায্য করব। তোমার বাচ্চা মানে তো আমারও বাচ্চা, বলো রাজি। হৈমন্তী বুঝতে পারল না শর্তে রাজি হবে কিনা। লোকটা যদি সুযোগ নেওয়ার চেষ্টা করে তখন, কিন্তু না মানলে তো ঝামেলা হয়ে যাবে। তাই বিড়বিড় করে বলল, আচ্ছা রাজি, বলুন কি আপনার মহান শর্ত। আবির পা নাচিয়ে বলল, বাচ্চার বাবার নামটা কিন্তু আমার হওয়া চাই, সেই সঙ্গে বাচ্চাকে আমার ছবি দিনে 5 বার নিয়ম করে দেখিয়ে বলতে হবে, বাবু এটা তোমার বাবা। আর এক ছবি বারবার দেখালে কিন্তু চলবে না, প্রতিদিনকার ছবি প্রতিদিন। এক ছবি বারবার দেখালে বেচারি বাবাকে চিনতে পারবে না, ওসব হবে না। আবিরের কথা শুনে হৈমন্তীর চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। এই লোকের মাথায় সত্যি সমস্যা আছে। ওর প্রচণ্ড রাগ হচ্ছে। এইটুকু একটা বাচ্চা, তাকে ওর ছবি দেখাতে হবে? ও কি বুঝতে পারবে? ছেলেটার মাথায় কি চলছে আল্লাহ ভালো জানে। হৈমন্তী কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞাসা করলো, এতে কি হবে শুনি? এইটুকু একটা বাচ্চা শুধু ফ্যাল করে চেয়ে থাকে। অনেক কিছু হবে, ছোট থেকে বাবাকে চিনে যাবে। তোমাকে বিশ্বাস নেই? বাচ্চাকে ছোট থেকে শিখিয়ে দিবে, বাবু তুমি অনাথ, তোমার বাবা মারা গেছে। শোনো, জীবিত অবস্থায় মৃতের মতো থাকতে পারবো না। শর্ত মানতে পারলে বলো, এখনই ব্যবস্থা করি। হৈমন্তী উপায় না পেয়ে রাজি হলো। হৈমন্তী আবিরের সঙ্গে মারিয়াম আন্টির যোগাযোগ করিয়ে দিল। ভদ্রমহিলা ওকে সব বুঝিয়ে দিল। আবির তো মহা খুশি, এমন একটা দিন আসবে কখনো ভাবেনি। বিষয়টা মনের মধ্যে চেপে রাখতে না পেরে সেক্রেটারি জাভেদকে ডেকে নিল। জাভেদ ফাইল নিয়ে ঝামেলায় ছিল। হঠাৎ বসের ডাক শুনে দৌড়ে এসেছে।
আবির দাঁত বের করে অমায়িক হাসি দিয়ে বলল, জাবেদ, অফিসে মিষ্টি বিলানোর ব্যবস্থা করো। বাবা হলাম, বুঝলে। জাবেদ সারাদিনের কাজকর্ম নিয়ে এমনিতেই টেনশনে ছিল, তারপর আবার বসের এমন উদ্ভট কথাবার্তা শুনে হতভম্ব হয়ে গেল। স্যার বিবাহিত, এতে সন্দেহ নেই, তাই বলে বাবা কেমনি কি? দিন দিন বসের ব্যবহার জানি কেমন হয়ে যাচ্ছে, পাগল টাগল হয়ে গেলে মুশকিল। এমনিতেই বড় সাহেব ওকে ভরসা করে ছেলে সেক্রেটারি পদে নিয়োগ দিয়েছিল। ওকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে আবির গম্ভীর কণ্ঠে বলল, আমাকে বোঝার সাধ্য তোমার নেই জাবেদ, তোমার ছোট মাথা এত সব ধরবে না। বাচ্চাটা সত্যি আমার, কৌতূহল ছেড়ে সবাইকে মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করো, তবে বাচ্চার বিষয়টা কিন্তু গোপনই থাকা চাই, বুঝলে। জাবেদ মাথা নাড়িয়ে চলে গেল। এত বোঝাবুঝির কিছু নেই, বসের মাথার তার ছিঁড়ে গেছে, এটা অজানা নেই ওর। রেল লাইনের পাশে বসে আছে ফরহাদ, মুখে খোঁচা খোঁচা দাড়ি, পরনে মলিন পোশাক। দুদিন আগে কোম্পানি থেকে ওকে বের করে দেওয়া হয়েছে। মায়ের সামান্য খাবারের দোকানের ওপরে নির্ভর করে চলতে হচ্ছে। অভাব ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে, হাতে একদম টাকা পয়সা নেই। এর মধ্যে ভয়ানক সিগারেটের নেশা ওকে পাগল করে দিচ্ছে। কাছে 1000 টাকা ছিল, জুয়ারিদের খপ্পরে পড়ে সব শেষ। কি করবে কি হবে এই চিন্তায় মাথা পাগল হয়ে যাচ্ছে। পড়াশোনা বিদ্যা বুদ্ধি কিছুই কাজে আসছে না। পাপের শাস্তি হারে হারে টের পাচ্ছে। হৈমন্তীর কথা খুব মনে পড়ছে, মেয়েটা ওকে ঘৃণা করে। ফরহাদ বুঝেছে ওদের বাচ্চা মারা যায়নি, তবুও মেয়েটা এভাবে বলে দিল। মনে মনে হৈমন্তীর উপরে চাপা অভিমান হচ্ছে। কেমন মা সে, যে নিজের জীবিত সন্তানের কথা মৃত বলে স্বীকার করে। যদি নিজের অবস্থান পাকাপোক্ত হতো, ওই মেয়েকেও ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় দিয়ে ফিরিয়ে আনতো। মেয়ে মানুষের এত জিদ কিসের? মেয়েরা হবে কোমল, তরল পদার্থের মতো, যেই পাত্রে রাখা হবে সেই পাত্রের আকার ধারণ করবে। কথাটা ভেবে ফরহাদ ব্রু কুঁচকে ফেলল। না, তরল পদার্থের মতো হতে হবে না, একটু নমনীয় হলে হবে। লতার সঙ্গে ওর তেমন কথাবার্তা হয় না। লতার জন্য ঘরে ফিরতে ওর বিরক্তি লাগে। লতার কথা মনে হতেই যন্ত্রণায় হৃদয় ভেঙে যায়। বেহা বেলাজ মেয়ে একটা, সবসময় আয়নায় ধরে লিপস্টিক নিয়ে বসে থাকে। বাড়িতে এই অভাব অভিযোগ চলছে, তবুও তার মেকআপের কোনো ঘাটতি হচ্ছে না। ওকে কিছু বলা মানে ঘরে অশান্তি সৃষ্টি করা। ঘরে একটা বাচ্চা আছে, সেদিকে লতার কোনো নজর নেই। বাচ্চাটা নিজের মতোই বড় হচ্ছে। কোথা থেকে সে পাহাড় সমান গালি শিখেছে। এইটুকু বাচ্চার মুখের গালি শুনলে চোখ কোটরে থাকতে চায় না। ফরহাদ ঘৃণা ভরে সেগুলো লক্ষ্য করে আর ভাবে, মায়ের মতো হয়েছে, কিন্তু ও তো এমনটা চায়নি। লতাকে নিয়ে সুখের স্বপ্ন দেখেছিল, মাঝখান থেকে এসব এলোমেলো হয়ে গেল। কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। ফরহাদ মুখটা কঠিন করে ভাবল, আর এভাবে বসে থাকা যাবে না, একটা উপায় খুঁজতে হবে। দুকে দুকে মরার চাইতে একবারে মরা ভালো। যা কিছু হারিয়ে ফেলেছে সব ফেরত পাবে না সত্যি, কিন্তু কিছু তো পাবে। ওর চেনা জানা এক মাদক ব্যবসায়ী আছে, আজ থেকে ওর সঙ্গেই থাকবে। দ্রুত টাকা কামানোর এটাই তো সহজ পথ। ভাগ্যকে নিয়ে আরেকবার জুয়া খেলবে, হয় হারবে নয়তো জিতবে। মুখ গোমরা করে বসে শ্যামাই খাচ্ছে অরিন। 1 মিনিট পর পর শ্যামাই মুখে নিচ্ছে। আরাফাতের সঙ্গে ঝামেলা হয়েছে। লোকটা ওকে আরেক দফা অপমান করেছে, যা ও মেনে নিতে পারছে না। মাথা মোটা কথাটা ওর বড্ড বেমানান লেগেছে। তাছাড়াও যথেষ্ট অ্যাডাল্ট, বিদেশে পড়াশোনা করছে, সম্মান ওর নেহায়েত কম না। লোকজন ওর দিকে হা করে তাকিয়ে থাকে, যেটা দেখে ওর অহংকার হয়। কিন্তু আরাফাত ওকে 1 পয়সা দাম দিচ্ছে না। বড়রা তো সারাক্ষণ বইয়ের কথা চলাফেরা করে, কিন্তু ওর কপালে এ আবার কেমন বোধ জুটেছে। ফারজানা হক মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে। উনি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, আরাফাত কোথায়? ওর সঙ্গে তুমি ঝামেলা করেছ? অরিন ঠোঁট উল্টে বলল, আম্মু, তোমার জামাই আমাকে অপমান করেছে, মাথা মোটা বলেছে, কথায় কথা হারপিক নিয়ে খোঁটা দিচ্ছে। এমন হবে জানলে কখনো হারপিক খেতাম না। তুমি দেখে নিও, আমার নাতি নাতনিদের সামনে এসব বলবে। আমি জীবনে কখনো হারপিক ধরব না, সুইসাইডের কথা ভাববো না। ফারজানা হকের মুখে হাসি ফুটল। মেয়েটা সম্পর্কটা নিয়ে ভাবছে, এতেই অনেক। ভুলকে আঁকড়ে ধরে বাঁচার কোনো মানে হয় না। আলো ঝলমলে শীতের সকাল। হৈমন্তী পিচ্চিটাকে বুকের সঙ্গে জড়িয়ে সোনালি রোদ্দুরে দাঁড়িয়ে আছে। মনটা বেশ ফুরফুরে আছে।
গতকাল থেকে বাচ্চাটা ওর। হৈমন্তী ওর নাম রেখেছে জান্নাতুল এহসান জান্নাত, যদিও নামটা ওর দেওয়া না। আবির কাগজপত্রের সঙ্গে নামটাও পাঠিয়েছে। হৈমন্তী আপত্তি করেনি, করবেই বা কেন? বাচ্চা নিয়ে লোকটার আগ্রহ দেখে ওর ভালো লেগেছে। একজন নিজের সন্তানের দায়িত্ব নিতে ভয় পেয়ে অস্বীকার করে, আরেকজন পরের সন্তানকে আপন করতে 1 সেকেন্ড ভাবে না। আবিরের খামখেয়ালি পনার জন্য হৈমন্তীর বিরক্তি লাগে, তবে এদিক থেকে লোকটা খারাপ না, একটু বেশিই ভালো। তবুও হৈমন্তী লোকটার সঙ্গে নিজেকে জড়াবে না। ও আস্ত একখণ্ড অভিশাপের টুকরো, যেখানে যাবে পুড়িয়ে খাক করে দিবে। ছেলেটা বরং নতুন করে জীবন শুরু করুক। হৈমন্তী সেই নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ থাকবে না। আনমনে ভেবে চলেছে হৈমন্তী। জান্নাতকে পাবার পর থেকে রনির জন্য খারাপ লাগাটা আরও দীর্ঘ হচ্ছে। ভেবেছিল বাচ্চাটা কাছে থাকলে রনির জন্য খারাপ লাগবে না, কিন্তু উল্টো হচ্ছে। বাচ্চাটাকে কোলে নিলেই বারবার মনে হয়েছে রনিও ছোট থাকতে এমন ছিল। হৈমন্তীর ধ্যান ভাঙল মারিয়াম আন্টির ডাক শুনে। হৈমন্তী ব্যালকনিতে দাঁড়িয়েছিল এতক্ষণ। মারিয়াম বানু ধীর গতিতে হৈমন্তীর পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, আবির বাবা ফোন করেছে, তোমার ফোন বন্ধ পেয়ে অস্থির হয়ে উঠেছে। ছেলেটির উপরে রাগ করেছ? হৈমন্তী কি বলবে বুঝতে পারল না। বাচ্চাটা দত্তক ও একা নেয়নি, আবিরের সঙ্গে মিলে নিয়েছে। যদি মারিয়াম আন্টি জানেন ওদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই, তখন কি করবেন? কথাটা ভেবে হৈমন্তী লাফিয়ে উঠল। না, এমন হতে দিলে চলবে না। তাই মিনমিনে কণ্ঠে বলল, আন্টি ফোনে চার্জ নেই, আপনি যান, আমি কথা বলে নিব। হৈমন্তীর কথা শেষ হলো না, মারিয়াম আন্টির ফোনটা বেজে উঠল। আবির ভিডিও কল করেছে। মারিয়াম আন্টি ফোন রিসিভ করে হৈমন্তীর দিকে ধরল। আবির এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হৈমন্তী তাকাতেই চোখে চোখ পড়ে গেল। হৈমন্তী চোখ নামিয়ে নিল। আবিরের ওষ্ঠে হাসি ফুটে উঠল। হৈমন্তী ব্রুকুসকে প্রশ্ন করল, ফোন করছেন কেন? আবির দাঁত বের করে হেসে বলল, বারে, আমার বাচ্চাটা তোমার কাছে আছে, তার খোঁজখবর নেব না? তুমি কি আমাকে পাষাণ ভাবো হৈমি? আবিরের কথাগুলো শুনে হৈমন্তীর মেজাজ খারাপ হলো। লোকটা অতিরিক্ত কথা বলে। হৈমন্তী বিড়বিড় করে বলল, ভাব নিচ্ছেন মনে হচ্ছে নিজের বাচ্চা, একদম অতিরিক্ত করতে আসবেন না। হৈমন্তী ফিস ফিস বলা কথাটা অর্ধেক মারিয়াম আন্টির কানে যেতেই উনি চোখ বড় বড় করে বললেন, কি বলছো তুমি? আচ্ছা, তোমাদের সম্পর্ক ঠিক আছে তো? হৈমন্তী ঢোক গিলে ফেলল। পাশে মারিয়াম আন্টি আছে ভুলে গিয়েছিল। ও পাশে আবির মন খারাপ করে বসে আছে। বাচ্চাটাকে সত্যি নিজের বলে মেনে নিয়েছে, একটুও মনে হয়নি ওটা ওর বাচ্চা না। তাহলে হৈমন্তী এসব কেন বলল? ভাবতেই একরাশ কষ্টে বুকটা ভরে উঠল। তবুও হেসে বলল, তুমি ওকে আমার ছবিটা দেখাওনি, ওর ছবিগুলো আমাকে দিবা প্রতিদিন নিয়ম করে। আর ঠান্ডার মধ্যে ওকে নিয়ে ব্যালকনিতে কি তোমার? হৈমন্তী অনিচ্ছাকৃতভাবে বলল, এমনিতেই দাঁড়িয়ে আছি, ও ঘুমিয়ে আছে, ঘুম ভাঙলে ছবি দেখাবো। আবির কিছু একটা ভেবে বলল, তুমি একটা কাজ করো, আমার কিছু ছবি দেওয়ালে টাঙিয়ে দাও, মাঝে মাঝে দেখবে, দারুণ হবে। হৈমন্তী দাঁতে দাঁত চেপে বলল, আপনার মতলবটা কি শুনি? আবির অবাক হওয়ার ভান করে বলল, কোনো মতলব নেই, আমি চাইছি জান্নাত ওর বাবার মতো ভালো মানুষ হোক, আবির এহসানের মতো পিওর ফ্রেশ মনের মানুষ। তোমার কুটিল বুদ্ধি। হৈমন্তীর শরীর জ্বলে উঠল। লোকটা নিজের প্রশংসা নিজেই করছে। নির্লজ্জ বেহায়া লোক। মারিয়াম আন্টি ফোন ধরে দাঁড়িয়ে আছে। হৈমন্তী ব্রুকুসকে বলল, পরে কথা হবে, আমার ক্লাস আছে, যেতে হবে। আবির চিন্তিত হয়ে বলল, ওকে একা রেখে যাওয়া কি ঠিক হবে? কান্নাকাটি করবে, ক্ষুধা পাবে না? হৈমন্তী কিছু বলার আগে মারিয়াম আন্টি উত্তর দিল, অসুবিধা কেন হবে, আমি তো আছি, ওকে ঠিক দেখে শুনে রাখবো। হৈমন্তী কিছু বলল না, ফোন কেটে ভেতরে চলে আসলো। জান্নাত খুব শান্ত মেয়ে, একটুও কান্নাকাটি করবে না, একটু খাবার দিলেই ঘুমিয়ে থাকবে। হৈমন্তীর ক্লাসে মন টিকবে না, তবুও যেতে হবে। ভেবেছিল জব করবে, কিন্তু সেটা সম্ভব হবে না। মেয়েটার পাশে থাকা জরুরি। একটা এনজিওর সঙ্গে কাজের অফার পেয়েছে, হৈমন্তী করবে ভেবেছে। তাছাড়া ওখানে নিয়ম করে যেতে হবে না, বাড়িতে বসে অফিসের কাজকর্ম করা যাবে। মোটামুটি যুদ্ধ লেগে যাবে জীবনের উপরে। একসঙ্গে 3 দিক সামলাতে হিমশিম খেতে হবে, তবুও কিছু করার নেই। আবির প্রস্তাব দিয়েছে বাচ্চা দেখাশোনার জন্য একটা কাজের লোক রাখার জন্য।
হৈমন্তী মানা করে দিয়েছে, নিজের মেয়েকেও নিজেই মানুষ করবে, নিজের অপূর্ণতা মেয়েকে দিয়ে পূরণ করবে হৈমন্তী। মন খারাপ নিয়ে মাথায় হাত রেখে শুয়ে আছে আবির। কিছুক্ষণ আগে হৈমন্তীর সঙ্গে কথা হয়েছে, মন খারাপ হচ্ছে বাচ্চাটার জন্য। হৈমন্তী যদি ওকে স্বাভাবিকভাবে মেনে নিত তবে কত ভালোই না হতো, ছোট একটা সংসার হতো। ছন্নছাড়া লাগছে। হৈমন্তীর ওপরে রাগ হচ্ছে। মেয়েটার মাথায় হিটলারের মতো বুদ্ধি। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ শুনে ওর ধ্যান ভাঙল। আরাফাত এসেছে। আবির হন্তদন্ত হয়ে বসতে বসতে বলল, ভাইয়া ভেতরে আসুন। আরাফাত ওর বয়সে বড়, কিন্তু বোনটা তো ছোট, কি বলে ডাকবে বুঝতে পারছে না। শেষমেশ ভাইয়া বলল। আরাফাত চুপচাপ ওর পাশে গিয়ে বসতে বসতে বলল, 2 দিন পর আমরা ফিরে যাচ্ছি, তোমার সঙ্গে তেমন কথাবার্তা হলো না। সে সময় যেভাবে আমাদের 2 ভাই বোনকে সাহায্য করেছিলে, সত্যি আমরা কৃতজ্ঞ থাকব। আবির লজ্জা লজ্জা মুখ নিয়ে বলল, যা করেছি নিজের জন্য করেছি, তাছাড়া এটা আমার কর্তব্য ছিল। এখন আত্মীয় হয়ে গেছেন, আমার বোনটাকে দেখে শুনে রাখবেন। ও একটু আলাদা টাইপের, ইমোশনাল, কখন কি করে বুঝতে পারে না। আর একটু খেয়াল রাখবেন, খারাপ বন্ধুদের সঙ্গে যেন চলাফেরা না করে। আরাফাত ঠোঁট বাঁকিয়ে বলল, আমার সঙ্গে থাকলে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আমি হৈমন্তীকে নিয়ে চিন্তিত আছি, কোথায় আছে বুঝতে পারছি না। বন্ধুদের সঙ্গে কথা হয়েছে, ওরা খোঁজ করছে। মেয়েটা হঠাৎ জেদি হয়ে উঠেছে। ভাইয়া চিন্তা করবেন না, যেখানে আছে ভালো আছে, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন, অরিন অপেক্ষা করছে। আরাফাত কথা বাড়ালো না, যেভাবে এসেছিল সেভাবেই ফিরে গেল। আবিরের মেসেঞ্জারে একটা ভিডিও এসেছে, কিছুক্ষণ আগে মারিয়াম আন্টি পাঠিয়েছে। বাচ্চাটা হাত পা নেড়ে চেড়ে খেলছে, কি সুন্দর দৃশ্য, মন ভরে যাচ্ছে। হৈমন্তী নেই, হয়তো ক্লাসে আছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত বেশ কয়েকবার ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে ঘুমিয়ে গেল আবির। নেশায় বুধ হয়ে টলতে টলতে বাড়িতে ফিরেছে ফরহাদ। মনের শান্তির জন্য আজ ইচ্ছা মতো বাংলা মদ গলায় ঢেলে নিয়েছে। এর আগে কখনো এসব খাওয়া হয়নি। হাতে কিছু টাকা এসেছে, যদিও সামান্য পরিমাণ। এই টাকা দিয়ে দামি কিছু কাজ সম্ভব ছিল না, তবে আশা করছে আগামী কয়েক মাসের মধ্যেই নিজের অবস্থা পাকাপোক্ত করে ফেলবে। হৈমন্তী টাকার জন্য ওকে দূরে সরিয়ে দিচ্ছে, নয়তো যে মেয়েটা একদিন ওর সঙ্গে থাকার জন্য পা ধরে আকুতি জানিয়েছিল, সে কিভাবে ওকে দূরে সরাতে পারে। টাকা পয়সা নেই বলে নিজের বউ বাচ্চার থেকে দূরে থাকতে হচ্ছে, কিভাবে মানবেও। আজকে লতার মন বিশেষ ভালো নেই, চুপচাপ খাটের এক কোণে বসে আছে। ফরহাদ ওর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ঘৃণা নিয়ে বলল, আমার বিছানায় তুমি আর ঘুমাবে না। এই বিছানা শুধু আমার আর হৈমন্তীর। তুমি ভীষণ নোংরা, ঘৃণা লাগে তোমার দিকে তাকালে। তোমার পাপে আমি জ্বলে পুড়ে মারা যাচ্ছি, কখনো ক্ষমা করব না তোমাকে। লতার চোখ দুটো জ্বলে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, প্রেম উতলে পড়ছে। যখন ওকে ছেড়ে আমার কাছে এসেছিলে মনে ছিল না? আমাকে ছাড়ার কথা ভুল করেও ভেবো না, আমি নিজের ইচ্ছেতে আসিনি। তোমার সঙ্গে এসে আমি কি পেয়েছি? ভেবেছিলাম কি আর হলো কি, ভিক্ষুকরা এর থেকে ভালো থাকে। বাচ্চাটার পড়াশোনা পর্যন্ত করাতে পারছি না। আজে বাজে ছেলেদের সঙ্গে মিশে নষ্ট হয়ে যাচ্ছে। ফরহাদ নিজেকে কন্ট্রোল করতে পারল না, লতাকে বিছানা থেকে টেনে নামিয়ে দিয়ে বলল, চরিত্রহীন মহিলা, যার পাপ আমার ঘরে এনেছিস তাকে গিয়ে বল পাপ মোচন করতে। আমি তোর বা তোর ছেলের দায়িত্ব নিতে পারবো না। কোন কুলাঙ্গারের বাচ্চা তার ঠিক নেই, হয়তো বাপের মতো হয়েছে। মুখের ভাষা শুনলে বমি আসে। আমার ছেলে মির্জা বাড়িতে আছে, গিয়ে দেখে আস কতটা শান্ত আর ভদ্র। ফরহাদের কথা শুনে লতার গা জ্বলে উঠল। এমনিতে হৈমন্তীর কথাও শুনতে ভালো লাগে না, তারপর আবার ছেলেকে নিয়ে বাজে কথা বলছে। ও উঠে গিয়ে চিৎকার করে বলল, ও তোমার ছেলে, ওকে নিয়ে একদম বাজে কথা বলবে না। হৈমন্তীর ছেলে কিভাবে তোমার হয়? তুমি নিজে ওকে স্বীকার করেছ, সে কথা আমার অজানা নেই। হৈমন্তীর নাম নিলে আমি এখনই পুলিশে গিয়ে তোমাদের দুজনের নামে মামলা করব। কি ভেবেছ আমাকে ডিভোর্স দিয়ে ওই বেলাস বেশরম মহিলাকে ঘরে আনবে? তা হবে না। ওই মহিলাকে আমি পুলিশে দেব। আমার ঘরের দিকে নজর দিলে চোখ তুলে নিব। আমি লতা, সহজে কাউকে ছাড়ব না। লতার এতগুলো বাজে কথা শুনে ফরহাদের মেজাজ আরো বিগড়ে গেল। মুঠো শক্ত করে ঠাটিয়ে লতার মুখে থাপ্পড় বসিয়ে দিল।
হাতের কাছে কিছু না থাকা হাত দিয়ে এলোপাথারি কিলঘুষি মারল। লতা চিৎকার করে কান্নাকাটি করছে। ফরহাদের মা শায়লা বানু দরজায় চিৎকার করছে, বাবা দরজা খোল, এভাবে ঝগড়া ঝামেলা করিস না, লোকজন শুনলে খারাপ বলবে। ফরহাদ জীবনে মায়ের কথার বাইরে কথা বলেনি, কিন্তু আজকে ওর ধৈর্যের বাইরে। মনে হলো জীবনটা এমন এলোমেলো হওয়ার জন্য কোথাও না কোথাও শায়লা বানু জড়িয়ে আছে। সন্তান খারাপ কিছু করলে বাবা মা তাকে সঠিক পথে আনার চেষ্টা করে, কিন্তু ওর মা ওর জন্য কি করছে? শুধু উস্কানি দিয়ে সামনের দিকে এগিয়ে দিয়েছে। অতিরিক্ত স্নেহ ওর জন্য ক্ষতি বয়ে এনেছে। ফরহাদ দুম করে দরজা খুলে মায়ের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, আমাকে দোজকের আগুনে পুড়িয়ে এখন শান্ত থাকতে বলছো? বদ বুড়ি একটা। ফরহাদ কথাটা বলে আর অপেক্ষা করলো না, বেরিয়ে গেল। শায়লা বানু হতভম্ব হয়ে গেল ছেলের মুখে বাজে শব্দটা শুনে। ছেলের একই অধপতন ঘটেছে যে নিজের প্রিয় মাকে বুড়ি বলছে। না, এভাবে চলতে দেওয়া যায় না। ফরহাদ ওনার শেষ সম্বল। লতা ঘরের মধ্যে সুর তুলে ইনিয়ে বিনিয়ে কাচ্ছে। পাশে ওর ছেলে বাবলু বসে আছে। মায়ের কান্না ভেজা মুখটা দেখে ওর কষ্ট হচ্ছে, সেই সঙ্গে বাপের উপরে চাপা রাগ। ইচ্ছে করছে ছুরি দিয়ে লোকটাকে দুভাগ করে ফেলতে। কত সাহস ওর মাকে মারধর করছে। বাবলু মায়ের গা ঘেঁষে বসলো। ওর ছোট্ট মনে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। এই পাপের শেষ কোথায়? একটা মরলে দুটো জন্ম নিচ্ছে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে চুল চিরুনি করছে অরিন। আরাফাত ল্যাপটপ সামনে নিয়ে বসে আছে। 2 দিন হচ্ছে শ্বশুর বাড়িতে এসেছে, বাড়ি যেতে দিচ্ছে না। শ্বশুরের সঙ্গে বেশ ভাব জমেছে, সেই সুবাদে পেয়েছে একগাদা কাজ। আরাফাত বিড়বিড় করে বলল, কাজ আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, যেখানেই যায় ঠিক খুঁজে নিবে। ভাগ্য করে শ্বশুর বাড়ি পেয়েছে, কোথায় বসিয়ে বসে খাতির যত্ন করে খাওয়াবে। অরিন আরাফাতের বিরক্তির কারণ বুঝতে পেরে চিরুনি রেখে বলল, আব্বুকে বলবো আপনাকে দিয়ে যেন কাজ না করায়। মুখটা ওরকম করে রেখেছেন কেন? বেচারা, ভ্রু কখনো আর সোজা হতে পারবে না। আরাফাত ল্যাপটপে চোখ রেখে বলল, মাথা মোটা বলি কি আর এমনি এমনি? তোমার বাপ যৌতুক দেওয়া ধান্দাবাজি করছে। এই কাজগুলো আমাকে দিয়ে করিয়ে দেখছে পারছি কিনা। অচিরে একটা অফিসের দায়িত্ব ঝুলিয়ে দিবেন কাঁধে। যাই হোক, তাকে বলে দিও আরাফাতের হাত আছে, পরের টাকা ধার ধারি না। বউ ছেলে মেয়েকে খাওয়াতে কারো সাহায্য লাগবে না। আল্লাহ সহায় থাকলে কাজকর্ম যাই করব চলে যাবে। আরাফাত কথাগুলো বেশ ঝাঁঝালোভাবেই বলল, তবু অরিনের ভালো লেগেছে। আরাফাত থাকতে ওর কখনো কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানে। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।